সালমান সব ঠিক আছে তো? আর তুমি যাই দাঁড়ানো থাকবা, হ্যাঁ, এখানে বসে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই আমরা দুঃখ প্রকাশ করছি, একটু টেকনিক্যাল কারণে লাইভ শুরু করতে বেশ কিছুটা সময় দেরি হয়ে গেছে। তারপরও আমরা যে যুক্ত হতে পেরেছি এজন্য আমরা সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করছি। এবং আজকের এই সুন্দর সকালে আপনাদের সাথে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্লোবাল হিস্ট্রি ইনস্টিগেটেড ইন্টারন্যাশনাল সিস্টেম, অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতির যে সিলেবাস রয়েছে পিএসসি কর্তৃক প্রদত্ত, সেই সিলেবাসের প্রথম যে টপিক্সটি আছে সেই টপিক্সটির হেডলাইন হচ্ছে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা এবং ভূরাজনীতি। আমরা সেই টপিক্সের একদম লেকচার 1 হিসেবে ট্রিট করে মেইন অংশটি নিয়ে আলোচনা করব, যাতে আপনি আন্তর্জাতিক রাজনীতির মূল বিষয়গুলো ভালো করে অনুধাবন করতে পারেন। এবং এই সেশনটি ভালো করে বুঝতে পারলে আপনার পরবর্তী যত ক্লাস হবে আন্তর্জাতিক রাজনীতির, সেগুলো বোঝার ক্ষেত্রে আপনার জন্য অনেক সুবিধা হয়ে যাবে। কাজেই চলুন বন্ধুরা আমরা শুরু করি। এবং বোর্ড হয়তো পুরোপুরি দেখা যাবে না, অনলাইনের ক্লাসের কিছু লিমিটেশনস দেখতে পাচ্ছি আমরা, এগুলো হয়তো আস্তে আস্তে কেটে যাবে। এবং এই ক্লাসটি আমি আবার অফলাইনেও আপনাদের সাথে কন্ডাক্ট করব, সো কোনো অসুবিধা নেই। আপনারা অন্তত ভালো করে যদি শুনতে পারেন অন্তত, তাতেই আমাদের অনেক কাজ সমাধান হয়ে যাবে। ওকে, চলুন তাহলে আমরা শুরু করি। গ্লোবাল হিস্ট্রি, বৈশ্বিক ইতিহাস, প্রেক্ষাপট হচ্ছে আন্তর্জাতিক ব্যবস্থা, আন্তর্জাতিক ব্যবস্থার প্রেক্ষিতে বৈশ্বিক ইতিহাস। কাজে এটা একটু খেয়াল রাখবেন যে ক্লাসের কানেকশনটা কোথায়, যে এটা বৈশ্বিক ইতিহাসের অনেক পার্সপেক্টিভ আছে, বৈশ্বিক ইতিহাসের অনেক ধরন আছে, সিভিলাইজেশনের হিস্ট্রিও বৈশ্বিক ইতিহাসের পার্ট। কিন্তু আমরা আজকে আলোচনা করব বৈশ্বিক ইতিহাসের আন্তর্জাতিক ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত ইতিহাস যেটুকু আছে সেটা নিয়ে আমরা কিছুক্ষণ কথা বলবো। তাহলে আমরা প্রথমেই শুরু করি। আন্তর্জাতিক রাজনীতির যে ইতিহাস, তার প্রধানতম থিওরিটিক্যাল পার্সপেক্টিভ হচ্ছে এর তিনটি যুগ বিভাগ রয়েছে। তিনটি যুগ বিভাগ রয়েছে। একটি হচ্ছে মাল্টিপোলার ওয়ার্ল্ড, মাল্টিপোলার, দ্বিতীয়টি হচ্ছে বাইপোলার, তৃতীয়টি হচ্ছে ইউনিপোলার। মাল্টিপোলার যদি বোর্ড দেখা যায়, মাল্টিপোলার, বাইপোলার অ্যান্ড ইউনিপোলার, এই পার্সপেক্টিভ থেকে আমরা আজকে মাল্টিপোলার ওয়ার্ল্ড সেটিকে আলোচনা করব, অর্থাৎ বহু মেরু বিশ্ব। মাল্টিপোলার ওয়ার্ল্ডকে বাংলায় বলা হয় বহু মেরু বিশ্ব। এই বহুমেরু বিশ্বের মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে সেটা আমরা আলোচনা করব। প্রথমে জেনে নিই বহুমেরু বিশ্ব নামটি কেন হলো। আন্তর্জাতিক রাজনীতিতে আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসকে মূলত বলা হয়, এটি ইউরোপীয় অঞ্চলের ইতিহাসই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির মূল ইতিহাস। কাজেই এই ইউরোপীয় অঞ্চলে একটি সময় যতগুলো দেশ ছিল, অঞ্চল ছিল, টেরিটরি ছিল, তারা সবাই ক্ষমতা নিজের অধীনে রাখতে চেয়েছে। এ রাখতে যেয়ে তাদের মধ্যে অনেক ধরনের দ্বন্দ্ব বিদ্যমান ছিল। এই সকল রাষ্ট্রের ক্ষমতা আঁকড়ে ধরবার যে প্রবণতা, এটি হচ্ছে বহুমেরু বিশ্বের রাজনীতির ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য। এজন্য বলা হয় যে এই সময়ে আন্তঃরাষ্ট্রীয় দ্বন্দ্ব, ধর্ম ও রাজনীতিকে কেন্দ্র করে যুদ্ধ এবং ভৌগোলিক অবস্থানকে কেন্দ্র করে বিশ্বযুদ্ধের মতো ঘটনা এই বহুমেরু বিশ্বে ঘটেছে। তাহলে বহুমেরু বিশ্বের যে ফিচার্স, এর যে ক্রাইটেরিয়া, সেখানে আমরা তিনটি বৈশিষ্ট্য পেয়েছি।
এক হচ্ছে আন্তরাষ্ট্রীয় দ্বন্দ্ব, দ্বিতীয়টি হচ্ছে ধর্ম ও রাজনীতিকে কেন্দ্র করে যুদ্ধ, এবং তৃতীয়টি হচ্ছে ভৌগোলিক অবস্থান দখলকে কেন্দ্র করে বিশ্বযুদ্ধ, যেমন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে এই যে তিনটি পরস্পর ঘটনা, এই তিনটি ঘটনাই হচ্ছে বহুমেরু বিশ্বের রাজনীতির মূল বৈশিষ্ট্য। এই সময়টি কখন শুরু হয়ে কখন শেষ হয়েছে? বহুমেরু বিশ্বের সময়টা, এর যে সময়কাল, সেটি বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত, অর্থাৎ 1945 সাল পর্যন্ত বহুমেরু কেন্দ্রিক বিশ্বের সময়কাল। 1945 সালের পূর্বের যত সময় আছে, আমরা যদি সেটি পঞ্চম শতক থেকেও ধরি, সেটিও তাহলে পঞ্চম শতক থেকে 1945 বহুমেরু বিশ্ব। যদি পরীক্ষায় প্রশ্ন হয় বহুমেরু বিশ্বের সময়কাল কখন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত। বহুমেরু বিশ্বের যে রাজনৈতিক ব্যবস্থা, তার বৈশিষ্ট্য কেমন ছিল, সেটি আমরা শুনেছি বন্ধুরা। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা চলুন এবার বহুমেরু বিশ্বের এই যে তিনটি ক্রাইটেরিয়া এসেছি আমরা, তার প্রেক্ষিতে কিভাবে সেই দ্বন্দ্বগুলো হয়েছে সেটা নিয়ে আলোচনা করি। প্রথমেই এই ইউরোপিয়ান রাজনৈতিক ইতিহাসে, অর্থাৎ মাল্টিপোলার ওয়ার্ল্ডে, এখানকার যে ইন্টারন্যাশনাল সিস্টেম, সেটি শুরুর দিকে ছিল এমন শতভাগে বিভক্ত ছিল। ইউরোপীয় অঞ্চলটা শতভাগে বিভক্ত ছিল। এর কোনোটিকে বলা হতো কাউন্ট, কোনোটিকে বিশপ, কোনোটি অ্যাবট, কোনোটি আরও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত ছিল, যেমন ডিউক, ডাচিস এসব নামে ডাকা হতো। এবং এই যে শতধা বিভক্ত ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল ইউরোপে, তাদের মধ্যে একটি দ্বন্দ্ব বিদ্যমান ছিল। এই দ্বন্দ্বটি মূলত ছিল চার্চ এবং স্টেটের দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? চার্চ এবং স্টেট। এই সময়ে বলাই হতো চার্চ ইজ এ সোর্সেস অফ পাওয়ার, অর্থাৎ গির্জা হচ্ছে সকল ক্ষমতার উৎস। গির্জা হচ্ছে সকল ক্ষমতার উৎস, রাষ্ট্র সকল ক্ষমতার উৎস নয়। তখন এই যে দ্বন্দ্বটি লেগে গেল ইউরোপিয়ান হিস্ট্রিতে, মাল্টিপোলার ওয়ার্ল্ডের প্রথম প্রাইমারিলি যে কনসেপ্ট, কনফ্লিকচুয়াল কনসেপ্ট, সেটি হচ্ছে এই চার্চ ভার্সেস স্টেটের মধ্যে দ্বন্দ্ব। এটিকে আন্তর্জাতিক রাজনীতিতে এই দ্বন্দ্বটিকে যে টার্মিনোলজি দ্বারা ডিফাইন করা হয়েছে, সেটি হচ্ছে ইনভেস্টিটিউর কন্ট্রোভার্সি। ইনভেস্টিটিউর কন্ট্রোভার্সি একটু যদি দেখা যায়, ইনভেস্টিটিউর, অর্থাৎ ইনভেস্ট এর যে স্পেলিং, ইনভেস্টিটিউর কন্ট্রোভার্সি, এই টার্ম দ্বারা বোঝানো হয় চার্চ এবং স্টেটের যে দ্বন্দ্ব সেটিকে। তাহলে পরীক্ষায় প্রশ্ন করতে পারে সঙ্গতভাবেই, ইনভেস্টিটিউর কন্ট্রোভার্সি এটি কোন অঞ্চলের দ্বন্দ্ব, ইনভেস্টিটিউর কন্ট্রোভার্সি দ্বারা কি বোঝায়, বহুমেরু বিশ্বের প্রাথমিক পর্যায়ের যে দ্বন্দ্বগুলো ছিল সেটি কি দ্বারা বোঝানো যায়। এই টার্মটা আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো। পরবর্তী সময়ে ইনভেস্টিটিউর কন্ট্রোভার্সির যে দ্বন্দ্ব, সেটিকে মিটিগেট করবার জন্য, কমানোর জন্য তৎকালীন সময়ের এই বিভিন্ন ডিউক, বিশপ, কাউন্ট, এখানে এই যারা প্রিন্সেস ছিলেন, তাদের মধ্যে একটি চুক্তি হয় যাতে এই দ্বন্দ্বটি কমে যায়, এবং সেই চুক্তিটির নাম ছিল কনকর্ডাট অফ অর্মস। চুক্তিটির নাম ছিল কনকর্ডাট অফ অর্মস। এই চুক্তির মাধ্যমে তাদের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব কমানোর চেষ্টা করা হয়েছিল। কি দ্বন্দ্ব? চার্চ ভার্সেস স্টেট, অর্থাৎ গির্জায় সকল ক্ষমতার উৎস, পাশাপাশি স্টেটও যেন কিছু ক্ষমতা অ্যাভেইল করতে পারে, তার জন্য তাদের মধ্যে একটি পাওয়ার ডিস্ট্রিবিউশন ট্রিটি হয়েছে, সেটির নামই কনকর্ডাট অফ অর্মস। আমরা একটু বন্ধুরা ভালো করে যদি শুনতে পারি, তাহলে অথবা পরে আবার যদি শুনে নেই, তাহলে এগুলো বুঝতে খুব অসুবিধা হবে না।
টার্মগুলো আপনি মাথায় রাখলেই চলবে। আর অফলাইন ক্লাস তো পরবর্তীতে হবেই আমার সাথে, কাজে খুব বেশি অসুবিধা নেই, আমরা শুধু শুনতে থাকি। আর প্রশ্ন থাকলে শেষের দিকে এসে করবেন, আমি প্রশ্নগুলো একটা একটা করে উত্তর দিব, আপনার বুঝতে আরও সহজ হয়ে যাবে। এখন আপনাদের কাজ হলো কোনো কমেন্টস বা এগুলো থেকে বিরত থেকে খুব মনোযোগ দিয়ে শুধু সেশনটি শুনতে থাকেন ভালো করে। আচ্ছা, তাহলে আমরা 3টি টার্মের সাথে পরিচিত হয়েছি ইতোমধ্যে: মাল্টিপোলার ওয়ার্ল্ড, ইনভেস্টিটিউর কন্ট্রোভার্সি এবং কনকর্ডাট অফ ওর্মস। এই কনকর্ডাট অফ ওর্মস চুক্তিটি 1122 সালে হওয়ার পর ধারণা করা হয়েছিল ক্রমান্বয়ে এখানে হয়তো শান্তি প্রক্রিয়া বিদ্যমান থাকবে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতা, পাওয়ার, প্রিভিলেজ, স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স এগুলো এত বেশি মাত্রায় কাজ করে দেশগুলির মধ্যে, নেতাদের মধ্যে, যে সত্যিকার অর্থেই শান্তি বিরাজমান রাখা এটা খুব ডিফিকাল্ট। ইউরোপও এর বাইরে নয়, বহুমেরু বিশ্ব তো এর বাইরে থাকার প্রশ্নই আসে না, কারণ এই দ্বন্দ্বের কারণেই এই সময়ের নাম হয়েছে বহুমেরু বিশ্ব। কাজেই পরবর্তীকালে আমরা দেখলাম নতুন করে আবারও যখন কনকর্ডাট অফ ওর্মস চুক্তি ভায়োলেট হলো, তারপর আরেকটি সেটেলমেন্ট হলো 1555 সালে। এই 16 শতকের মাঝামাঝি সময়ে 1555 সালে চার্চ ভার্সেস স্টেট এই দ্বন্দ্ব নিরসনের জন্য তারা একটি সেটেলমেন্টের আয়োজন করেছিল জার্মানির অক্সবার্গ শহরে। জার্মানির অক্সবার্গ শহরে সেখানে তারা আরেকটি চুক্তির আয়োজন করেছিল 1555 সালে। এই চুক্তিটিকে বলা হয় অক্সবার্গ সেটেলমেন্ট। অক্সবার্গ সেটেলমেন্ট 1555 সালের এই অক্সবার্গ সেটেলমেন্টের মাধ্যমে বহুমেরু বিশ্বের ধর্ম ও রাজনীতির যে দ্বন্দ্ব সেটি কমানোর জন্য আরেক দফা চেষ্টা হয়েছিল। পরবর্তীকালে দেখা গেল অক্সবার্গ সেটেলমেন্টও খুব বেশি স্থায়ী হলো না, সেখানে আবারও দ্বন্দ্ব দেখা দিল অঞ্চল দখলকে কেন্দ্র করে, চার্চ এবং রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য বিধানকে কেন্দ্র করে। এবং এই দ্বন্দ্ব এত বেশি প্রকট হয়ে পড়ল যে এক দেশ অন্য দেশকে দখলে রেখে দিল। বিশেষ করে আমরা নেদারল্যান্ড এবং স্পেনের কথা বলতে পারি, দীর্ঘদিন তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। এবং এই দ্বন্দ্ব নিরসনের জন্য 1568 সাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। 1568 থেকে যুদ্ধ শুরু হয়ে গেল, নেদারল্যান্ড ভার্সেস স্পেন। এবং এই যুদ্ধটা 80 বছর ধরে চলল, 80 বছর। এবং এর মধ্যেই আবার এই 1568 থেকে 1648 এর মধ্যেই আবার 1618 থেকে 1648 30 বছর ব্যাপী আরেকটি যুদ্ধ হলো। তাহলে একটি হলো 1568 থেকে 1648 80 ইয়ার্স অফ ওয়ার্স, আরেকটি হলো 1618 থেকে 1648 30 ইয়ার্স অফ ওয়ার। এই 80 বছরের যুদ্ধ এবং 30 বছরের যুদ্ধ, এই যুদ্ধ দুটি বহুমেরু বিশ্বের রাজনীতিকে শুধু নয়, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসকে বহুমাত্রিকতা প্রদান করেছে। এই যুদ্ধের পর 1648 সালে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল, যে চুক্তির নাম ওয়েস্টফেলিয়া পিস ট্রিটি। এই ওয়েস্টফেলিয়া পিস ট্রিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যদি টার্মগুলা নতুন আপনাদের জন্য, আমি খুব একটু ইজিলি শর্টকাট করে একটু বলার চেষ্টা করছি আপনাদের, খুব ডিটেইল হিস্ট্রিতে না, যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা, আপনি বেসিকটা ভালো থাকলেই এখানে আপনি অ্যান্সার করে আসতে পারবেন, টার্মগুলো মাথায় থাকলে আপনি উত্তর দিতে পারবেন। আর যেহেতু মেডিকেল সায়েন্সের শিক্ষার্থীবৃন্দ আপনারা সংযুক্ত হয়েছেন, হয়তো অন্য আরও অনেকেই হয়েছেন, কাজে আপনাদের প্রশ্ন যেহেতু অ্যাজ পার সিলেবাস হবে, তাই এটি মনে করবেন না যে আমরা হয়তো মেডিকেলের শিক্ষার্থী, আমাদের বিসিএস এর আন্তর্জাতিক প্রশ্ন বোধহয় একটু ইজি হবে, এমন কোনো সুযোগ নেই। আপনারা যদি 39 বিসিএস এর প্রিলিমিনারি প্রশ্নটি দেখে থাকেন, তাহলে আপনার এই ধারণাটি পরিষ্কার হয়ে যাবে। কাজেই
প্রশ্নের ক্ষেত্রে আপনি তেমন কোনো ছাড় পাওয়ার সুযোগ নেই, প্রশ্নের কোয়ালিটি মেনটেন করেই প্রশ্ন হবে, আমাদের প্রস্তুতিও সেভাবে নিতে হবে। আচ্ছা, তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে 1648 সালে যে চুক্তিটি হলো ঐতিহাসিক চুক্তি, এটির নাম ওয়েস্টফেলিয়া পিস ট্রিটি, ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি। এই চুক্তি কারা করলো? এই ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি মূলত এর সাথে দুটি সাপোর্টিং চুক্তি হয়েছিল। ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির সাথে আরো দুটো সাপোর্টিং চুক্তি ছিল। একটিকে বলে মুনস্টার MUNSTER মুনস্টার ট্রিটি, অপরটি ছিল অসনাব্রুক OSNABRUCK অসনাব্রুক। আর এর মেইন ট্রিটিটি হচ্ছে ওয়েস্টফেলিয়া পিস ট্রিটি। এই 1648 সালের ওয়েস্টফেলিয়া পিস ট্রিটিতে ক্যাথলিক এবং প্রটেস্ট্যান্টদের মধ্যে, খ্রিস্টান ধর্মের দুই উইং আছে আমরা জানি, প্রটেস্ট্যান্ট এবং ক্যাথলিক্স। তার আরেকটি উইং আছে যেটিকে বলা হয় লুথারানস। এই লুথারানসটা হচ্ছে মার্টিন লুথারের অনুসারী, জার্মানির, এবং এটা প্রটেস্ট্যান্টদের যে হাইয়েস্ট একটি নবেলস উইং, সেটিকে বলা হয় লুথারানস। তাহলে এদের মধ্যে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তিটি হয়েছিল। এই ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির যে ওয়েস্টফেলিয়া যে চার্টার সই হয়েছিল, ওয়েস্টফেলিয়ান চার্টার 1648 সালে, সেটিকে মেনে নিয়ে তৎকালীন সময়ের দেশসমূহ রাষ্ট্র পরিচালনা করবেন এবং ক্ষমতার একটি ভারসাম্য আসবে বলেই তারা সবাই ঐক্যমত্য পোষণ করেছিলেন। এজন্য ওয়েস্টফেলিয়া এই চুক্তিটির আরেক নাম হলো ওয়েস্টফেলিয়ান সভারেনিটি সিস্টেম বা ওয়েস্টফেলিয়ান সভারেন সিস্টেম, অর্থাৎ ওয়েস্টফেলিয়ান সার্বভৌম ব্যবস্থা। সার্বভৌম কেন? অর্থাৎ ওই সময় বিভিন্ন অঞ্চল, বিভিন্ন দেশের মধ্যে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স বা সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণ অধিকারের যে অধিকার ছিল সেটি লঙ্ঘন হতো। সেটি ওয়েস্টফেলিয়া চুক্তিতে এসে যেহেতু নিষেধাজ্ঞা হয়েছিল, এ ধরনের ইনফ্লুয়েন্স করা যাবে না, এ কারণেই এই চুক্তিটিকে ওয়েস্টফেলিয়ান সভারেন সিস্টেম নামেও ডাকা হয়। এবং এই ওয়েস্টফেলিয়ান সভারেন সিস্টেম চুক্তির পরবর্তী যে বিশ্ব, অর্থাৎ 1648 পরবর্তী যে পৃথিবী, সেটাকে একটি নতুন নামে ডাকা হলো। সেই সময়টাকে বলা হলো ওয়েস্টফেলিয়ান ওয়ার্ল্ড সিস্টেম। তাহলে বন্ধুরা আমরা পড়ছিলাম ইন্টারন্যাশনাল সিস্টেম রিগার্ডিং গ্লোবাল হিস্ট্রি। তাহলে দেখেন, ইন্টারন্যাশনাল সিস্টেমের মধ্যে আমরা কিন্তু এখন একটি সিস্টেমের নামই পেয়ে গেলাম, যাকে বলা হচ্ছে ওয়েস্টফেলিয়ান সিস্টেম। তাহলে ওয়েস্টফেলিয়ান সিস্টেমের শুরু হয়েছে কখন থেকে? 17 শতকের মধ্যভাগে, অর্থাৎ 1648 সালের পর থেকে। তাহলে বহুমেরু বিশ্বের মধ্যে আবার আরেকটি যুগ পেলাম আমরা, তার নাম ওয়েস্টফেলিয়ান ওয়ার্ল্ড সিস্টেম। পরীক্ষায় প্রশ্ন করতে পারে 17 শতকের মধ্যভাগে ওয়েস্টফেলিয়ান বিশ্ব ব্যবস্থা চালু হয়েছিল কোন চুক্তির মাধ্যমে? আমরা চাইলে উত্তরটা করতে পারবো। ওকে, ওয়েস্টফেলিয়ান ওয়ার্ল্ড সিস্টেম এটি যখন চালু হলো, তারপর আমরা দেখলাম যে এখানে এই 1648 সালের যে চুক্তিটি হলো ওয়েস্টফেলিয়ান ওয়ার্ল্ড সিস্টেম, এই বিশ্ব ব্যবস্থা কেন 1648 পরবর্তী সময়কে একটি পৃথক নামে নামকরণ করা হচ্ছে যে ওয়েস্টফেলিয়ান ওয়ার্ল্ড সিস্টেম? কারণটা কি? কারণ ওয়েস্টফেলিয়ান চুক্তির 3টি মেন ক্রাইটেরিয়া ছিল। ওয়েস্টফেলিয়ান সিস্টেমের 3টি প্রধানতম বৈশিষ্ট্য ছিল, যার 1 নম্বর হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার। ওয়েস্টফেলিয়ান সিস্টেমের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার, শক্তির ক্ষমতার সমতা। ক্ষমতার সমতা যদি থাকে তাহলে দ্বন্দ্বটা একটু কমবে। ক্ষমতা যখনই অসম হবে তখনই তো যুদ্ধ, দ্বন্দ্ব এগুলি চলে আসবে। 2 নম্বর বৈশিষ্ট্য ছিল এই সময়ের, দ্বিতীয় বৈশিষ্ট্যটি ছিল 1648 সালের ওয়েস্টফেলিয়ান চুক্তির দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি ছিল সেটি হচ্ছে পিসফুল কোএক্সিস্টেন্স। পিসফুল কোএক্সিস্টেন্স অর্থাৎ শান্তিপূর্ণ সহ অবস্থান। শব্দ শুনলেই বুঝতে পারছেন যে কেন এই শব্দের
প্রয়োজনীয়তা কতটুকু, শান্তিপূর্ণ সহ অবস্থান, তাদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সে দ্বন্দ্বটাকে এড়িয়ে পার্টিগুলো যেন তারা একটু শান্তিতে বসবাস করতে পারে সবাই। এবং এর 3 নম্বর বৈশিষ্ট্য ছিল, যদি কখনো এই ব্যালেন্স অফ পাওয়ার বা পিসফুল কোএক্সিস্টেন্সে কোনো ধরনের সমস্যা দেখা দেয়, সাথে সাথে কনফ্লিকচুয়াল পার্টিজ ইনভলভড ইন স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, তারা যেন একটা প্ল্যানারি সেশন করতে পারে। প্ল্যানারি সেশন অর্থাৎ সবাই বসে আলোচনা করতে পারে যে আমাদের এই দ্বন্দ্বের কারণ কি, কেন আমরা দ্বন্দ্বটা হচ্ছে, সেটা বসে সমাধান করে ফেলতে পারে। এটাকে বলে প্ল্যানারি সেশন। তাহলে ওয়েস্টফ্যালিয়ান ব্যবস্থার 3টি বৈশিষ্ট্য, এক নম্বর হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার, 2 নম্বর হচ্ছে পিসফুল কোএক্সিস্টেন্স, 3 নম্বর হচ্ছে প্ল্যানারি সেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা একটু মনোযোগ দিয়ে শুনে আবার একটু সেকেন্ড টাইম থার্ড টাইম ক্লাসটিকে আবার একটু শ্রবণ করতে পারি, আর এগুলো যদি একটু ভালো করে আমরা ধারণ করতে পারি, তাহলে কিন্তু এটি মনে রাখতে আপনার খুবই সুবিধা হবে। কারণ খুব ইজি ওয়েতে একটু কানেক্টিং করে আলোচনা করছি আমি, যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয়, মুখস্থ করতে একটু কম হয়। হ্যাঁ, তাহলে আপনার জন্য একটু সুবিধা হবে। এমনিতেই সাধারণ জ্ঞান আপনাদের কাছে একটু ভীতিকর মনে হয়, যে এটা মেমোরাইজিং সাবজেক্ট, মুখস্থ করতে হবে, এই ঝামেলা এমনি বুঝবো না। আসলে এটি তেমনটি নয়, সাবজেক্টটি খুব ইন্টারেস্টিং, থিওরিটিক্যাল এবং চমৎকার একটি যোগসূত্র আছে সাবজেক্টের কাছে। সেভাবে পড়তে পারলে সাবজেক্টটা আপনার কাছে খুব আনন্দদায়ক মনে হবে। এরপরে আমরা দেখি যে এই ওয়েস্টফ্যালিয়ান সিস্টেমের পরপরই আমরা বহুমেরু বিশ্বের একটি নতুন ধরনের দ্বন্দ্বের অবস্থান দেখতে পেলাম। ওয়েস্টফ্যালিয়ান পিস ট্রিটি হওয়ার পরে তো ইউরোপে শান্তি চলে আসবার কথা ছিল, কিন্তু তা তো আসেনি। এবং সেটি না আসার পেছনে আমরা মিডল ইস্টে এখানে রুশ ইনভলভমেন্ট, এই জায়গাটা এই সময় এসে দায়ী হয়ে যায় এবং সেটিকে বহুমেরু বিশ্বের মধ্যে একটি টার্ম দ্বারা বোঝানো হয়, এটিকে বলা হয় ইস্টার্ন কোশ্চেন, প্রাচ্য সমস্যা। অর্থাৎ এই বহুমেরু বিশ্বের সময়ের আরেকটি অন্যতম প্রবলেম ওয়েস্টফ্যালিয়ান সিস্টেমের পরপরই যেটি দেখা দিয়েছিল, সেটির নাম ইস্টার্ন কোশ্চেন বা প্রাচ্য সমস্যা। আন্তর্জাতিক রাজনীতিতে কোশ্চেন বলতে সমস্যাকে বোঝানো হয়, প্রশ্ন নয়। আচ্ছা, কাজেই এই ইস্টার্ন কোশ্চেনের প্রাচ্য সমস্যাটা কি? প্রাচ্য সমস্যাটার মূল যে থিম, সেটি হচ্ছে ইউরোপ থেকে রাশিয়া কর্তৃক তুরস্ককে বিতাড়নের প্রচেষ্টা। এই লাইনটা মনে রাখতে পারলে পরবর্তী আলোচনা বুঝতে খুব সুবিধা হবে। ইউরোপ থেকে রাশিয়া কর্তৃক তুরস্ককে বিতাড়নের, সরিয়ে দেওয়ার, তুরস্কের ক্ষমতা খর্ব করবার, তুরস্ককে একঘরে করে ফেলানোর যে প্রচেষ্টা, এটিকে বলা হয় প্রাচ্য সমস্যা। এবং এই প্রাচ্য সমস্যার সূত্রপাত হয়েছিল যে মাধ্যমে, সেটি হচ্ছে 1683 সালের ভিয়েনা ব্লক। 1683 সালের ভিয়েনা ব্লক। দেখুন বন্ধুরা, আমি শুরুতেই বলেছিলাম বহুমেরু বিশ্বের যে 3টি ক্রাইটেরিয়া, তার একটি হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় দ্বন্দ্ব। এখন লিঙ্ক পাবো আমরা, দেখেন, আন্তঃরাষ্ট্রীয় দ্বন্দ্ব, ধর্ম রাজনীতির যুদ্ধ, ভৌগোলিক অবস্থান দখল। দেখুন, রাশিয়া একটি দেশ, তুরস্ক একটি দেশ, তাদের রাশিয়া তুরস্ককে বিতাড়ন করতে চায়। কেন বিতাড়ন করতে চায়? রাশিয়া আরো বেশি পাওয়ার কনসিভ করতে চায়, ওয়ার্ল্ড ডমিনেশন এটাকে ইউজ করতে চায়, সে আরো বেশি স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের মালিক হতে চায়। এই যে দ্বন্দ্বগুলোতে এই কারণেই হচ্ছে। তখন এই 1683 সালের ভিয়েনা ব্লক, অর্থাৎ প্রাচ্য দেশীয় যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো রাশিয়া কনসিভ করতে চাচ্ছে, এবং এখান থেকে তুরস্ক এবং রাশিয়ার দ্বন্দ্বটি শুরু হলো। এটি সমাধানের জন্য, এই প্রাচ্য সমস্যাটা একটু কমানোর জন্য 1699 সালে একটি চুক্তি হয়। সেই চুক্তির নাম কার্লোউইস ট্রিটি।
ভিয়েনা সমস্যা বা প্রাচ্য সমস্যা নিরসনে একটি চুক্তি হয়, চুক্তির নাম কার্লোভিস ট্রিটি। আমি একটু স্পেলিংটা বলি, KARLOWITZ, কার্লোভিস ট্রিটি। সময়কালটা হচ্ছে 1699, 17th সেঞ্চুরির একদম শেষ সময়ে এসে এই চুক্তিটি হয়েছিল। কিন্তু চুক্তি হবে, চুক্তি লঙ্ঘনও হচ্ছে, এবং এই চুক্তি লঙ্ঘনের কারণগুলি সবসময় মনে রাখবেন, ওই তিনটি কারণ: দ্বন্দ্ব, ধর্মরাজনীতি, জিওগ্রাফিক্যাল ইন্টারভেনশন। এই কারণগুলিতে এই দ্বন্দ্বগুলো ক্রমান্বয়ে আস্তে 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 বিশ্বযুদ্ধের দিকে আমাদের নিয়ে যাবে। এই কার্লোভিস ট্রিটির পরে আমরা দেখলাম তুরস্ক এবং রাশিয়ার মধ্যে, কার্লোভিস ট্রিটির পরে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে আরেকটি চুক্তি হলো, সেটির নাম কুশুক-কাইনারজি সন্ধি। ট্রিটির নামগুলো আমি একটু রিপিট করছি। কুশুক-কাইনারজির সন্ধি 1774 সালের তুরস্ক এবং রাশিয়ার মধ্যে এই যে কুশুক-কাইনারজির সন্ধিটি, এটি প্রাচ্যদেশীয় সমস্যার একটি খুব গুরুত্বপূর্ণ চুক্তি। এবং আমরা যখন পরবর্তীকালে এশিয়ার ইতিহাস পড়ব, পরে মধ্যপ্রাচ্যের রাজনীতি পড়ব, নিকট প্রাচ্যের রাজনীতি পড়ব, আরব বিশ্বের রাজনীতি পড়ব, ইসরায়েল ফিলিস্তিন, আরব ইসরায়েল, আমেরিকা ইসরায়েল, এসব আলোচনা করব, তখন কিন্তু এই কুশুক-কাইনারজির সন্ধি, কার্লোভিস ট্রিটি, ভিয়েনা ব্লক, এগুলো আবার আমাদের প্রয়োজন হবে। কারণ এই চুক্তির পার্সপেক্টিভগুলি না জানা থাকলে ওই ক্লাসগুলি আমরা কিছুই বুঝতে পারবো না। হয়তো মুখস্থ করতে পারবো বটে, কিন্তু কিছু বোঝা যাবে না। সো তাহলে আমরা এখানে এসে কিন্তু আবার তিনটি বিষয়ের নাম পেলাম। একটু রিপিট করি বন্ধুরা। প্রথমত পেয়েছি আমরা প্রাচ্য দেশীয় সমস্যা এসেই যে বিষয়টি পেলাম, ভিয়েনা ব্লক 1683 সালের, কার্লোভিস ট্রিটি 1699 সালের, কুশুক-কাইনারজির সন্ধি 1774 সালের। এবং মেইন প্রবলেমটা এখানে কার কার মধ্যে হচ্ছে? তুরস্ক এবং রাশিয়া। আচ্ছা, এ পর্যায়ে আমরা দেখলাম এই কুশুক-কাইনারজির সন্ধির পর তুরস্ক এবং রাশিয়া উভয়ই দেশই দেখলেন যে এভাবে যদি চলতেই থাকে তাহলে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে। উভয় দেশই কেন ক্ষতিগ্রস্ত হবে? কারণটি হলো, এই রাশিয়া তার একটি গ্রুপ আছে, সে তো একা নয়। আবার তুরস্ক, তাকে ইংল্যান্ড, ফ্রান্স এরা সাপোর্ট দিচ্ছে। তুরস্ককে যেহেতু ইংল্যান্ড, ফ্রান্স সাপোর্ট দিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে, তাই রাশিয়ার জন্য এখানে জয়লাভ করা কঠিন। আবার তুরস্ক একা যুদ্ধ করলে রাশিয়ার সঙ্গে জিততে পারবে না, তাকে ইংল্যান্ড, ফ্রান্সের সহযোগিতা নিতে হচ্ছে। এই যে ব্যালেন্স অফ পাওয়ারের কথা বলেছিলাম, ক্ষমতার সমতা, এখানে কিন্তু সেই বিষয়টি উঠে এসেছে। এই ক্ষমতার সমতার কারণে তুরস্ক এবং রাশিয়া ঠিক ওই সময়ে, অর্থাৎ এই 18th সেঞ্চুরিতে তারা যুদ্ধের পথে না যেয়ে 19th সেঞ্চুরিতে যেই 1833 সালে তারা একটি চুক্তি সই করে আবার। এবং এই 1833 সালে তুরস্ক এবং রাশিয়া, 1833 সালে তুরস্ক এবং রাশিয়া যুদ্ধ এড়ানোর জন্য নিজেদের মধ্যে একটি চুক্তি সই করে। সেই চুক্তির নাম উনকাইর স্কেলিসি চুক্তি। উনকাইর স্কেলিসি চুক্তি। এই চুক্তিটি 1833 সালে তুরস্ক এবং রাশিয়া করেছিল। এটিকে বলা হয় ডিফেন্স প্যাক্ট। তুরস্ক এবং রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি, অর্থাৎ তুরস্ক এখানে ডিফেন্সে আছে, রাশিয়াও ডিফেন্সে আছে। তারা একটি চুক্তি করলো, মিউচুয়াল ডিফেন্স, এবং এই চুক্তির নাম উনকাইর স্কেলিসি প্যাক্ট। কখন হলো এটি? 1833 সালে। আচ্ছা, এই যে ডিফেন্স চুক্তিটি হলো, তখন রাশিয়ার সঙ্গত কারণেই একটু মন খারাপ হবে। রাশিয়া তো চেয়েছিল তুর্কি বিতাড়ন করে ওই অঞ্চলটি, বিশেষ করে কৃষ্ণ সাগর, এখন আমি কিছু জলপথের নাম বলছি আপনাদের। এই প্রাচ্য সমস্যার যে একটা সেন্টার পয়েন্ট আছে, সেটি হচ্ছে কৃষ্ণ সাগর, দারদানেলিস প্রণালী এবং বসফরাস প্রণালী।
আমরা যেহেতু ভার্চুয়াল ক্লাস নিচ্ছি, ম্যাপের হেল্প নিতে পারছি না খুব একটা। ম্যাপ একটু স্ট্যাটিক্স করে দেখাবো সেই সুযোগও কম। অফলাইন ক্লাসে আবার যখন হয়তো আর 1 মাস 1.5 মাসের মধ্যেই হয়তো সুযোগ হবে আমাদের অফলাইন ক্লাসে যাওয়ার, তখন এইগুলো একটু আপনারা যদি মাথায় রাখতে পারেন, তখন ক্লাসে লাইভ ক্লাস যখন নিতে পারবো অফলাইনে, আপনার জন্য এটা খুব ইজি হয়ে যাবে বোঝাটা, এমন কোনো কঠিন বিষয় না। তাহলে কৃষ্ণ সাগর, দারদানেলিস প্রণালী এবং বসফরাস প্রণালী, এই তিনটি যে নেভাল রুট, তিনটিই কিন্তু মধ্য ইউরোপে এবং ভূমধ্য সাগরের ঠিক পূর্ব উত্তরে। এই ভূমধ্য সাগরের পূর্ব উত্তরের এই যে তিনটি জলরাশি, কৃষ্ণ সাগর, দারদানেলিস প্রণালী এবং বসফরাস প্রণালী, বেসিক্যালি এই জায়গাগুলির নিয়ন্ত্রণটা রাশিয়া নিতে চেয়েছিল এবং এগুলো সব তুরস্কের নিয়ন্ত্রণে ছিল। ইংল্যান্ড, ফ্রান্স এখান থেকে সুবিধা নিত এবং ইংল্যান্ড এবং ফ্রান্স তুরস্কের পক্ষ কেন নিয়েছিল সেটির কারণও এই জলরাশি সমূহ। তাহলে এখন আমরা কিছুটা আরেকটু বুঝতে হয়তো সুবিধা হচ্ছে আপনাদের যে এই গ্রুপিংগুলো কেন হয়। আন্তর্জাতিক রাজনীতিতে মনে রাখবেন, স্বার্থের বাইরে কোনো অ্যাক্টিভিটিস হয় না, স্বার্থের বাইরে। কাজেই ইভেন একটু খুব জলজান্ত উদাহরণ দিই আপনাদের। এই যে এখন করোনা ভাইরাসের কারণে আমরা দেখছি অনেক দেশ নতুন ভ্যাকসিন আবিষ্কারের কথা বলছে, যেটি আপনারা আরো ভালো জানবেন আমার থেকে, এবং রাশিয়া ঘোষণা দিয়েছে, চায়না ঘোষণার পথে। ঠিক এ সময় বাংলাদেশ হয়তো আমাদেরও ভ্যাকসিন প্রয়োজন হবে নিশ্চয়ই, এবং আমরা কোন দেশ থেকে নিব, এই জায়গায় কিন্তু একটা আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার রয়েছে। এবং ঠিক এই মুহূর্তে আমরা দেখলাম ভারতের পররাষ্ট্র সচিব মহোদয় হর্ষবর্ধন সিংরালা তিনি ঢাকা সফর করলেন এবং আমরা জানি না কি আলোচনা হয়েছে, তবে এটি বুঝতে পারি যে ব্যালেন্স অফ পাওয়ার তার একটি খুব চমৎকার উদাহরণ এখনকার সফরের মধ্যে রয়ে গেছে, যে আমরা আসলে এই ভ্যাকসিন নেগোসিয়েশন বা এটাকে ভ্যাকসিন ডিপ্লোম্যাসিও যদি বলি আমি এখন, ভ্যাকসিন ডিপ্লোম্যাসি, এই ভ্যাকসিন ডিপ্লোম্যাসিতে বাংলাদেশ কোন দেশের সাথে ট্রায়াঙ্গেলে যাবে, সেটি হোয়েদার ইট ইজ রাশিয়া অর চায়না অর ইন্ডিয়া, সেটিকে হয়তো কিছুটা প্রভাবিত করতেই পারে। কাজেই এই বিষয়গুলো একটু আমরা সবসময় খেয়াল করলে বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা দেখলাম এই উনকায়ের স্ক্যালিস ডিফেন্স প্যাক্ট এটি হয়ে গেল, এবং এটি হওয়ার সাথে সাথেই ইংল্যান্ড এবং ফ্রান্স, তুরস্ক, এই যে গ্রুপটা আছে তাদের মধ্যে একটি, বিশেষ করে ইংল্যান্ড এবং ফ্রান্সের অর্থাৎ তুরস্কের যারা সেই সময়ের সঙ্গী, তাদের ধারণা হলো রাশিয়া এবং তুরস্ক যদি কোনো কারণে এক হয়ে যায়, অর্থাৎ এই এক মানে ভৌগোলিক নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা যদি ইউনিফিকেশন যদি হয়ে যায়, তাহলে ইংল্যান্ড এবং ফ্রান্স ইউরোপের রাজনৈতিক সুবিধা পেতে তাদের কষ্ট হয়ে যাবে। রাশিয়া যদি তুরস্ককে কন্ট্রোল করতে পারে, দখল করে নয়, বন্ধুত্বপূর্ণভাবে, সেটিও ইংল্যান্ড এবং ফ্রান্সের জন্য ক্ষতিকর। এজন্য 1842 সালে এই কনফ্লিকচুয়াল পার্টিজরা সবাই একসাথে, অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, এরা একসাথে একটি কনভেনশনের আয়োজন করেছিল 1842 সালে। এটির নাম লন্ডন কনভেনশন। এই লন্ডন কনভেনশন ইস্টার্ন কোশ্চেন, প্রাচ্যদেশীয় সমস্যা এবং বহুমেরু বিশ্বের ইন্টারন্যাশনাল সিস্টেমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কনভেনশন। লন্ডন কনভেনশনে আলোচনা হয়েছিল এই মিটিংয়ে যে এই যে নেভাল রুটগুলি আপনাদেরকে বলেছি, কৃষ্ণ সাগর, দারদানেলিস প্রণালী, বসফরাস প্রণালী, এই কনভেনশনে কিন্তু বলা হয়েছিল এগুলো থাকবে সব নিউট্রাল জোন, অর্থাৎ এটি কারোর একার নিয়ন্ত্রণে থাকবে না। এটি ইংল্যান্ড ব্যবহার করতে পারবে, ফ্রান্স ব্যবহার করতে পারবে, তুরস্কের তো পাশেই, রাশিয়াও চাইলে সেও ব্যবহার করতে পারবে, কিন্তু কেউ এটি তার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সে নিয়ে নিতে পারবে না। এটি হচ্ছে লন্ডন কনভেনশনের মূল থিম। তাহলে এই লন্ডন কনভেনশনও ওয়ান কাইন্ডস অফ ব্যালেন্স অফ পাওয়ার, সেটি একটি বিওপিকে নির্দেশনা দিয়েছিল যে এইভাবে থাকলে ক্ষমতার সমতা থাকবে। আচ্ছা, লন্ডন কনভেনশনের পরে আমরা দেখলাম যে 1844 সালে
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জানি না আপনাদের কেমন লাগছে, আমি কমেন্টসগুলো ঠিক এই মুহূর্তে দেখছি না নানাবিধ কারণে, সময়েরও একটি সমস্যা। আচ্ছা, কাজেই আমরা এই মুহূর্তে যে জায়গায় এসেছি এই পর্যন্ত নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। হয়তো নতুন শুনছেন আপনারা এই আলোচনাগুলো, কাজেই আপনাদের জন্য একটু কঠিন মনে হতেও পারে। তারপরেও আমি চেষ্টা করছি আলোচনাটি একটু সহজবোধ্যভাবে আপনাদেরকে উপস্থাপন করবার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যায়ে লন্ডন কনভেনশনে ছিলাম। লন্ডন কনভেনশনের মাধ্যমে রাশিয়া কিছুটা বিচলিত হয়েছিল এই ভেবে যে আমার ইচ্ছা ছিল তুরস্ক দখল করা, তুরস্ক থেকে তুরস্কের যে মেন জাতিগুলো ছিল ওই সময়ে, বিশেষ করে সার্ব, রোমানিয়া, বুলগেরিয়া, এই জাতিদের অধিকার তুরস্কের দ্বারা ক্ষুণ্ণ হতো এবং এখানে যে সকল অর্থোডক্স খ্রিস্টান বাস করতেন তাদের সাথে রাশিয়ার একটি দ্বন্দ্ব ছিল। বাট গ্রিক খ্রিস্টান যারা ছিল সেখানে, গ্রিক সেই খ্রিস্টানদের সাথে রুশ যে খ্রিস্টান তাদের সাথে একটি সম্পর্ক ছিল। এ কারণে রাশিয়া গ্রিক খ্রিস্টানদের পক্ষ নিত, রুশ যারা ছিল, তুর্কি খ্রিস্টান যারা, তাদের বিপক্ষে যে এ দখলের একটি ইচ্ছা পোষণ করে চেষ্টা চালিয়েছিল। বাট লন্ডন কনভেনশন সেটিকে নস্যাৎ করে দিলে রাশিয়া একটু বিচলিত হয়। তখন এ পর্যায়ে রাশিয়া চিন্তা করলো, তুরস্ক আমার জন্য বাধা নয়, তুরস্ক আমার জন্য বাধা নয়, আমার জন্য বাধা হচ্ছে ইংল্যান্ড। কারণ তুরস্ক নিয়ন্ত্রণের পেছনে প্রধান সমস্যা হচ্ছে এখন ইংল্যান্ড। তখন রুশ সম্রাট, রাশিয়ার যিনি সম্রাট ছিলেন, তিনি ইংল্যান্ডে একটি প্রস্তাব দিলেন 1844 সালে। প্রস্তাবটি কি? দেখুন, এই প্রস্তাবটি শুনলে আপনি বুঝতে পারবেন বিশ্ব রাজনীতি কিভাবে পরিচালিত হয়। রাশিয়া ইংল্যান্ডকে প্রস্তাব দিচ্ছে 1844 সালে যে চলো আমরা তুরস্ক ভাগ করে শাসন করি, তুরস্ক ভাগ করে শাসন করি, আমি কিছুটা নেই, তুমি কিছুটা নাও। ইংল্যান্ড রাশিয়ার এই প্রপোজাল 1844 সালে শোনার পরে হতভম্ব হয়ে গেল। ইংল্যান্ড বলল, আমি যেটা নিজেই নিয়ন্ত্রণে রাখতে পারি, শাসন শোষণ ভোগ দখল করতে পারি, সেটি রাশিয়ার সঙ্গে ভাগাভাগি করার প্রয়োজন কি? তাই এটি ইংল্যান্ড প্রত্যাখ্যান করল। রাশিয়ার 1844 সালের তুরস্ক ভাগের এই প্রপোজাল ইংল্যান্ড প্রত্যাখ্যান করল। প্রত্যাখ্যান করলে রাশিয়া বিচলিত হলো। রাশিয়া কিছুদিন অপেক্ষা করল ইংল্যান্ডের মনোভাব সিদ্ধান্ত পরিবর্তন হয় কিনা। 1853 সালে রাশিয়া পুনরায় ইংল্যান্ডকে একই প্রস্তাব দিল, পুনরায় একই প্রস্তাব, অর্থাৎ তুরস্ক ভাগের প্রস্তাব। ইংল্যান্ড তখনও নো বলল। এবার একটু ভাবুন তো প্রিয় শিক্ষার্থীরা, দুটি স্বাধীন দেশ রাশিয়া, ইংল্যান্ড, আরেকটি দেশকে ভাগ করে শাসন করবার জন্য প্রপোজাল দিচ্ছে। দিস ইজ ইন্টারন্যাশনাল পলিটিক্স, দিস ইজ গ্লোবাল হিস্ট্রি, দিস ইজ ইন্টারন্যাশনাল সিস্টেম। কাজেই তাহলে এখনো টিল নাও এ ধরনের রাজনীতি যে বিশ্বে নেই সেটি বলবার তো সুযোগ নেই। কারণ আন্তর্জাতিক রাজনীতি সবসময়ই তার ইন্টারেস্ট এবং স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সকে কেন্দ্র করেই পরিচালিত হয়। কাজেই তাহলে আমরা দেখতে পাই যে বহুমেরু বিশ্বের যে ক্রাইটেরিয়া শুনেছিলাম, ভৌগোলিক অবস্থান দখলকে কেন্দ্র করে বিশ্বযুদ্ধ, মনে আছে তো? শুরুতে বলেছিলাম 3টি ক্রাইটেরিয়া, সেটি কি মিল পাওয়া যাচ্ছে? ভৌগোলিক অবস্থান দখলকে কেন্দ্র করে বিশ্বযুদ্ধের দিকে পৃথিবী টার্ন করছে। এ সময় আমরা দেখলাম 1853 সালে রাশিয়া যখন হতাশ কার আচরণে? ইংল্যান্ডের আচরণে, যে ইংল্যান্ড তো তুরস্ক ভাগের প্রপোজাল মেনে নেয় না। তখন রাশিয়া কিন্তু বসে থাকেনি, সঙ্গে সঙ্গে রাশিয়া মলদোভিয়া, আবার বলছি, রাশিয়া 1853 সালে মলদোভিয়া এবং ওয়ালাচিয়া এই দুটি অঞ্চল দখল করে নেয়।
মলদোভিয়া এবং ওয়ালাচিয়া অঞ্চল দুটি দখল করে নিলে নিশ্চয় এবার যুদ্ধের দ্বারপ্রান্তে চলে আসবে তুরস্ক, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স। তবে এই দখলের সাথে সাথে রাশিয়া যখন 1853 সালে মলদোভিয়া এবং ওয়ালাচিয়া দখলের সূত্রপাত করলেন, তখন ইউরোপীয় অন্যান্য শক্তিবৃন্দ ইংল্যান্ড, ফ্রান্স তারা রাশিয়াকে একটি প্রপোজাল দিল। এবার কিন্তু কাউন্টার প্রপোজাল খেয়াল করি আমরা। 1844 এবং 1853 সালে রাশিয়া প্রপোজাল দিয়েছিল ইংল্যান্ডকে তুরস্ক ভাগের জন্য। 1853 সালে রাশিয়া যখন মলদোভিয়া এবং ওয়ালাচিয়া ইন্টারভেন্ট করলেন, তখন ইংল্যান্ড এবং ফ্রান্স তারা রাশিয়াকে প্রস্তাব দিল এই যুদ্ধ না করবার জন্য। এই প্রস্তাবটির নাম হচ্ছে, এই যে রাশিয়াকে ইংল্যান্ড এবং ফ্রান্স যুদ্ধ না করবার জন্য যে প্রস্তাবটি দিলেন, এই প্রস্তাবটির নাম ছিল ভিয়েনা নোট। ভিয়েনা নোট 1853 সালে এই ভিয়েনা নোট এর মাধ্যমে ইংল্যান্ড এবং ফ্রান্স রাশিয়াকে এই যুদ্ধ বা এই দখল বা এই আক্রমণ না করবার জন্য অনুরোধ করেছিলেন। ভিয়েনা নোট অগ্রাহ্য করে রাশিয়া এই অঞ্চল দখলের জন্য আক্রমণ করলে যে যুদ্ধের সূত্রপাত হয়, সে যুদ্ধের নাম ক্রিমিয়া যুদ্ধ। এজন্যই বলা হয় ক্রিমিয়া যুদ্ধ শুরু হয়েছিল 1853 সালে। তাহলে অনেকেই বলে থাকে ক্রিমিয়া যুদ্ধ ক্রিমিয়া দখলের যুদ্ধ। নো, ব্যাপারটি তা নয়। ক্রিমিয়া উপদ্বীপে যে যুদ্ধ হয়েছিল সেটি রাশিয়া কর্তৃক তুরস্ক দখলের যুদ্ধ। রাশিয়ার সাথে তুরস্কের যুদ্ধ হয়েছিল। ক্রিমিয়ার প্রান্তরে মলদোভিয়া, ওয়ালাচিয়া এগুলি দখলের মাধ্যমে যুদ্ধটি শুরু হয়েছিল, তাই এর নাম ক্রিমিয়া যুদ্ধ। শিক্ষার্থীবৃন্দ, হয়তো আপনারা বুঝতে পারছেন আমি খুবই সহজ পাঠ্য করে ইন্টারন্যাশনাল সিস্টেম আপনাদের সামনে তুলে ধরছি। এই ক্রিমিয়া যুদ্ধটি 1853 সালে শুরু হয়ে 1856 সাল পর্যন্ত চলমান ছিল। 53তে শুরু হয়ে 56 পর্যন্ত চলমান ছিল ক্রিমিয়া যুদ্ধ। ক্রিমিয়া যুদ্ধ এটি একটি গ্রুপ অফ ওয়ার, কয়েকটি যুদ্ধের সমষ্টি। ক্রিমিয়া ইজ নট এ সিঙ্গেল ওয়ার। ক্রিমিয়া যুদ্ধ যে কয়টি যুদ্ধের সমষ্টি, আমি একটু একটা একটা করে নামগুলো বলি, এবং যুদ্ধগুলো ওই সময়েই হয়েছে 1853 থেকে 56। একটু নামগুলো বলি। প্রথম যুদ্ধটি হয়েছিল, এটির নাম ছিল সিনপ যুদ্ধ। সিনপ SYNOPE, সিনপ যুদ্ধ। দ্বিতীয়টি হয়েছিল আলমা যুদ্ধ। আলমারির আলমা যুদ্ধ। তৃতীয় যুদ্ধের নাম ছিল ইনকারমেইন যুদ্ধ। ইনকারমেইন। এবং চতুর্থ যুদ্ধের নাম ছিল বালাক্লেভা যুদ্ধ। বালাক্লেভা, BALACLAVA, বালাক্লেভা যুদ্ধ। তাহলে আমরা পরীক্ষায় ইতোপূর্বে এ ধরনের প্রশ্ন দেখেছি, ক্রিমিয়া যুদ্ধ কখন হয়েছে, কিন্তু এই প্রশ্ন এখনো অবধি আমার মনে হয় বাংলাদেশে কোনো পরীক্ষাতেই দেখিনি আমরা, যে নিচের কোন যুদ্ধটি ক্রিমিয়া যুদ্ধের অংশ নয়। এই প্রশ্ন করলে তো আমরা কিছুটা বিব্রত হয়ে যাব, যে ক্রিমিয়া যুদ্ধ শুনেছি 1853 থেকে 56, আবার ক্রিমিয়া যুদ্ধের ভেতরেও আবার যুদ্ধ আছে, তা তো জানতাম না। কাজেই তাহলে আমরা 4টি যুদ্ধের নাম শুনেছি, 4টি। নাম্বার 1 সিনপ যুদ্ধ, নাম্বার 2 আলমা যুদ্ধ, নাম্বার 3 ইনকারমেইন যুদ্ধ, নাম্বার 4 বালাক্লেভা যুদ্ধ। এবং এই যে 4টি যুদ্ধর সমষ্টি, এটি হচ্ছে ক্রিমিয়া যুদ্ধ। এই ক্রিমিয়া যুদ্ধে তুরস্কের পক্ষে কে ছিল? তাহলে তুরস্কের পক্ষে একটু বলুন তো শিক্ষার্থী বন্ধুরা, একটু মনে মনে বলুন প্রয়োজনে, কে ছিল? তুরস্কের পক্ষে নিশ্চয়ই ইংল্যান্ড এবং ফ্রান্স ছিল। কাজেই এজন্যই এই যুদ্ধে রাশিয়া সুবিধা করতে পারেনি। ক্রিমিয়া যুদ্ধে রাশিয়া সুবিধা করতে পারেনি। আচ্ছা,
এই যুদ্ধে, এই ক্রিমিয়া যুদ্ধে একজন মহিয়সী নারীর নাম আমরা শুনেছি এবং পরীক্ষায় এসে থাকে। সেই মহিয়সী নারীর নাম ছিল, আপনারা জানবেন যেহেতু আপনারা মেডিকেল সায়েন্সের শিক্ষার্থী, এবং সেই মহিয়সী নারীটি সেবামূলক মনোভাব নিয়ে, সেবার ব্রত নিয়ে এই যুদ্ধে কাজ করেছিলেন। ব্রিটিশ সৈন্যদের, ইংল্যান্ডে যারা এই যুদ্ধে আহত হয়েছিল, যে সকল সৈন্যরা ক্রিমিয়া যুদ্ধে আহত ব্রিটিশ সৈন্যদের সেবা শুশ্রূষা দিয়ে যিনি সুস্থ করে তুলেছিলেন, সেই মহিলার নাম ছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেল। সেই মহিয়সী নারীর নাম ছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেল, এবং তাকে বলা হয় লেডি উইথ দ্য ল্যাম্প, প্রদীপবাহী মহিলা। প্রদীপবাহী মহিলা কেন বলা হয়? তিনি এই যুদ্ধে সেবার মনোভাব নিয়ে একটি নার্সিং দল নিয়ে ব্রিটিশ সৈন্যদের যারা খুব মুমূর্ষ তাদেরকে সুস্থ করে তুলেছিলেন। এবং পরিসংখ্যানে দেখা গিয়েছে 44% মৃত্যুর হারকে, ক্রিমিয়া যুদ্ধে ব্রিটিশ সৈন্যদের মৃত্যুর হার 44% থেকে 2% নামিয়ে এনেছিলেন এই লেডি উইথ দ্য ল্যাম্প। কাজেই তার নামটি এখানে উচ্চারিত হয়। আরেকজন রুশ সেনাধ্যক্ষের নাম উচ্চারিত হয়, যিনি রাশিয়ার সেনাধ্যক্ষ ছিলেন, টেড বেলেন সম্পর্কে আমরা পরে জানবো আরো। রাশিয়ার সেনাধ্যক্ষ, তিনিও একজন যোদ্ধা হিসেবে, সেনাবাহিনীর একজন চৌকস অফিসার হিসেবে এই যুদ্ধে সুনাম কুড়িয়েছিলেন, এই টেড লেভেন। তাহলে ক্রিমিয়া যুদ্ধে আমরা 4টি যুদ্ধের সমষ্টি দেখেছি। 1853 থেকে 56 সময়কাল জেনেছি, যুদ্ধের কনফ্লিকচুয়াল পার্টিজ তাদের সম্পর্কে জেনেছি, এবং যুদ্ধে দুজন, একজন মহিলা এবং আরেকজন সেনাধ্যক্ষের নামও আমরা শুনেছি। ক্রিমিয়া যুদ্ধের পরপরই বহুমেরু বিশ্বে আন্তর্জাতিক ব্যবস্থায়, গ্লোবাল হিস্ট্রিতে ইনস্টিগেটেড ইন্টারন্যাশনাল সিস্টেম, আজকে ক্লাসে যে শিরোনাম দিয়েছি আমি, এই ইন্টারন্যাশনাল সিস্টেমের আরেকটি পলিটিক্যাল ইভেন্টসের ইনস্টিগেশন হয়েছে এই ক্রিমিয়া যুদ্ধের পর। এবং অর্থাৎ আন্তর্জাতিক ব্যবস্থার আরেকটি বিষয়ের সূত্রপাত হয়েছে, প্রবর্তন হয়েছে ক্রিমিয়া যুদ্ধের ইতিহাস শিক্ষা থেকে। সেটি কি? ইতালি, আরেকটি দেশের ইনভলভমেন্টে আমরা এখন এসেছি। ইতালি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত ছিল ইতালি, এবং এর অধিকাংশ ছিল অস্ট্রিয়ার দখলে। ইতালির অধিকাংশ ছিল কার দখলে? অস্ট্রিয়ার দখলে। তখন ইতালি চিন্তা করল, ক্রিমিয়া যুদ্ধে রাশিয়া যদি অন্য আরেকটি অঞ্চল দখলের জন্য যুদ্ধ করতে পারে, তাহলে আমি আমার নিজ অঞ্চল অন্য দেশের দখলে রয়েছে তা পুনরুদ্ধারে কেন যুদ্ধ করতে পারবো না? খেয়াল করি আমরা, হ্যাঁ, একটু টার্ন হচ্ছে, হিস্ট্রি শিফট হচ্ছে। রাশিয়া যদি অন্য আরেকটি দেশ কোনো কারণ ছাড়াই কেবল আধিপত্য প্রতিষ্ঠা এবং ক্ষমতার লোভে দখলের জন্য যুদ্ধে নামতে পারে, আমি ইতালি তো অন্য দেশ দখল করব না, আমাকে যারা দখল করে রেখেছে তাদের সঙ্গে যুদ্ধ করে আমি আমার জায়গাটি আমার করে নিব, জায়গাটি উদ্ধার করব। কার কাছ থেকে উদ্ধার করতে হবে? অস্ট্রিয়ার কাছ থেকে। অস্ট্রিয়া। ওকে বন্ধুরা, তাহলে ইতালির এই চিন্তা থেকে, অর্থাৎ ইউনিফিকেশন অফ ইতালি, এই ইস্যুটিকে আন্তর্জাতিক রাজনীতিতে যে নামে ডাকা হয় সেটি হচ্ছে ইউনিফিকেশন অফ ইতালি, ইতালির একত্রীকরণ। তাহলে ইতালির আবার একত্রীকরণ কেন? কারণ ইতালি ছড়িয়ে ছিটিয়ে আছে, যে পেরেছে ইতালিকে দখল করে রেখেছে। এজন্য ইতালি এখন চাচ্ছে আমি আবার আমার এই দখলীকৃত অঞ্চলগুলিকে একত্রিত করে আমি নতুন ইতালি গঠন করব। তার জন্য কার্যক্রম শুরু করলেন, এবং প্রথমেই ঠিক ক্রিমিয়া যুদ্ধের পরপরই 1858 সালে ইতালি অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ করবার মানসে ফ্রান্সের সঙ্গে একটি চুক্তি করলেন। কোন দেশের সাথে? ফ্রান্সের সাথে, অর্থাৎ ইতালি ফ্রান্স চুক্তি। 1858 সালে ইতালি এবং ফ্রান্সের মধ্যে একটি চুক্তি হলো। চুক্তিটির নাম প্লম্বিয়ার্স চুক্তি। প্লম্বিয়ার্স, স্পেলিংটা বলি,
PLOM BIERS, প্লম্বিয়ার্স চুক্তি 1858 সালে ইতালি এবং ফ্রান্সের মধ্যে। চুক্তিটি কেন ইতালি করলো? ইতালি অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ করবে, তাই ইতালি ফ্রান্সকে বলল এই যুদ্ধে তুমি আমার পক্ষে থাকবা। ইতালি ফ্রান্সকে বলল অস্ট্রিয়ার সঙ্গে আমি যে যুদ্ধ করব সেই যুদ্ধে ফ্রান্স তুমি আমার পক্ষে থাকবা। এই যে পক্ষে থাকবা, তাহলে ফ্রান্স সঙ্গত কারণেই জানতে চাইবে আমি পক্ষে কেন থাকব, আমার লাভ কি? তখন ইতালি ফ্রান্সকে বলেছিল তোমাকে ইতালির দুটি শহর নিস এবং স্যাভয়, একটু শুনি মনোযোগ দিয়ে বন্ধুরা, নিস এবং স্যাভয়, আমি যদি অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধে জিততে পারি তাহলে নিস এবং স্যাভয় ফ্রান্স তোমাকে আমি উপহার দিব। ফ্রান্স খুশি হয়ে গেল যে তাহলে আমি তো বসে বসেই দুটি শহর পেয়ে যাব, তেমন কিছু করতে হবে না, শুধু যুদ্ধে ইতালির পক্ষে থাকবো, যুদ্ধও করতে হবে না, শুধু ইতালির পক্ষে থাকবো, তাহলে আমি নিস এবং স্যাভয় পেয়ে যাব। চুক্তি করার পর ইতালি অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধে যুক্ত হলো। 1859 সালে ইতালি এবং অস্ট্রিয়ার যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধের নাম ম্যাজেন্টো সলফরিনোর যুদ্ধ। একটু আবার বলি, ম্যাজেন্টো সলফরিনো যুদ্ধ। 1858 সালে চুক্তি, 1859 সালে যুদ্ধ। তাহলে ম্যাজেন্টো সলফরিনোর যুদ্ধ হচ্ছে ইতালি এবং অস্ট্রিয়ার মধ্যে। যুদ্ধ শুরু হওয়ার প্রাককালে ইতালি যখন যুদ্ধের ঘোষণা দিল, যুদ্ধ শুরুও হলো, তখন অস্ট্রিয়া জানতে পারলো ফ্রান্স ইতালির সাথে একটি অ্যালায়েন্স করেছে প্লম্বিয়ার্স চুক্তির মাধ্যমে, যে ফ্রান্স এই যুদ্ধে ইতালির পক্ষে থাকবে। তখন অস্ট্রিয়া ফ্রান্সের সঙ্গে যোগাযোগ করলো। দেখুন ইন্টারন্যাশনাল সিস্টেম। অস্ট্রিয়া ফ্রান্সের সঙ্গে যোগাযোগ করে বললেন, ফ্রান্স তুমি আমাদের সাথে একটি চুক্তি করো, কারণ ইতালি যে তোমাকে জায়গা দেবে, নিস এবং স্যাভয় দিবে, এবং ইতালি তার ভিনিসিয়া এবং লম্বার্ডি, একটু শহরগুলোর নামও একটু একটু বলছি আপনাদের, একটু মাথায় থাকলো, হ্যাঁ, কাজে দিবে পরবর্তীতে ক্লাস করার সময়। ইতালির দুটি শহরের প্রতি তার মেইন টার্গেট, সব তো একসঙ্গে সে উদ্ধার করতে পারবে না, তার মেইন উদ্দেশ্য ছিল ভিনিসিয়া এবং লম্বার্ডি, এই দুটি শহরকে সে উদ্ধার করবে, আর নিস এবং স্যাভয় ফ্রান্সকে দিয়ে দিবে। তখন অস্ট্রিয়া বলল, ফ্রান্স তুমি যদি ইতালির পক্ষ ছেড়ে দিয়ে আমার পক্ষে চলে আসো, তাহলে আমিও তোমাকে নিস এবং স্যাভয় এটা দিয়ে দিব, আর ইতালির যে জায়গা আমি দখল করে রেখেছি সেটা আমার দখলেই রাখবো। তাহলে বিনিময়ে তোমার কি সুবিধা হলো? ইতালি যদি তোমাকে যুদ্ধে যোগ দিতে বলে, তার হয়ে যুদ্ধ করতে বলে আমার বিরুদ্ধে, এবং সেই যুদ্ধে যদি ইতালি জয়লাভ করে, তাহলেই তো তুমি নিস এবং স্যাভয় পাবে। এত যুদ্ধ করার দরকার কি? তুমি শুধু আমার পক্ষে চলে আসো, আমি তোমাকে নিস এবং স্যাভয় দিয়ে দিব, ইতালির অধিকৃত জায়গা আমার দখলেই থাকবে, ইতালি পরাজিত হবে, আমিও ভালো থাকবো, ফ্রান্স তুমিও ভালো থাকবে। এটা ছিল অস্ট্রিয়ার প্রপোজাল। তখন এখন ফ্রান্স কি করবে? ফ্রান্স তো 1858 সালে প্লম্বিয়ার্স চুক্তি করেছে ইতালির সঙ্গে। এখন ফ্রান্স কি ইতালির সঙ্গে বেইমানি করবে? ইতালির সঙ্গে প্রতারণা করে অস্ট্রিয়ার সঙ্গে নতুন চুক্তি করবে? আপনাদের শুনে কি মনে হচ্ছে আমি জানি না, কিন্তু ফ্রান্স কি করেছিল তাই শুনি। ফ্রান্স কি করেছিল? আচ্ছা, ফ্রান্স কি করবে বন্ধুরা, একটু আইডিয়া করেন তো, ফ্রান্স কি করবে এখন? আচ্ছা, ওকে, ফ্রান্স তখন সিদ্ধান্ত নিল যে অস্ট্রিয়া তো ভালো প্রস্তাব দিয়েছে, ইতালির সঙ্গে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে নিস এবং স্যাভয় পাওয়ার চেয়ে অস্ট্রিয়ার সঙ্গে একটি চুক্তি করে নিস এবং স্যাভয় দখলে রাখাই তো বুদ্ধিমানের কাজ। তখন ফ্রান্স 1859 সালে ফ্রান্স অস্ট্রিয়ার সাথে যে চুক্তিটি করেছিল তার নাম ভিল্লি ফ্রাঙ্কা চুক্তি।
আবারও বলছি, ভিল্লি ফ্রাঙ্কা, VILLIFRANCA, ভিল্লি ফ্রাঙ্কা চুক্তি 1859 সালে যখন ম্যাজেন্টো সলফরিনোর যুদ্ধ শুরু হয়েছে, ঠিক সে সময় ফ্রান্স অস্ট্রিয়ার সাথে ভিল্লি ফ্রাঙ্কা চুক্তি করে ইতালির সঙ্গে বেইমানি করেছিল, ইতালির সঙ্গে প্রতারণা করেছিল। যুদ্ধে ইতালি পরাজিত হয়েছিল, ম্যাজেন্টো এবং সলফরিনোর যুদ্ধে ইতালি পরাজিত হয়েছিল। তাহলে ইতালির এই পরাজয়ের পেছনে কোন দেশের একটি মুখ্য ভূমিকা ছিল ডিপ্লোম্যাটিক্যালি? নিশ্চয় ফ্রান্স। তাহলে ইতালি এবং ফ্রান্সের মধ্যে একটি দ্বন্দ্ব শুরু হয়ে গেল ম্যাজেন্টো সলফরিনো যুদ্ধের সময় থেকে ভিল্লি ফ্রাঙ্কা সন্ধির মাধ্যমে। আপনারা জানেন আমাদের আন্তর্জাতিক সাবজেক্টে একটি টপিকস আছে ডিপ্লোমেসি। সেই ক্লাসটি যখন নিব তখন এ ধরনের আরো অসংখ্য ইস্যুজ আপনাদের সামনে আমি নিয়ে আসবো। কারণ টপিকসটিতে এজন্যই রাখা হয়েছে যাতে আপনি এই সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারেন। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এ পর্যায়ে তিনটি চুক্তির নাম জানলাম। একটি হচ্ছে প্লম্বিয়ার্স চুক্তি, একটি হচ্ছে ভিল্লি ফ্রাঙ্কা চুক্তি এবং এই দুটি চুক্তি, এবং আরেকটি হচ্ছে যুদ্ধের নাম জানলাম, সেটি হচ্ছে ম্যাজেন্টো এবং সলফরিনোর যুদ্ধ। ইতালি হতাশ হলো, ফ্রান্স ভৌগোলিক অবস্থান লাভ করলো, অস্ট্রিয়া জয়লাভ করলো, এবং ঠিক এর পরপরই এই অস্ট্রো ইতালির এই যে যুদ্ধ, এই যুদ্ধ ডেনমার্ককে উৎসাহিত করলো ডেনমার্ককে উৎসাহিত করলো যে তাহলে এভাবেও তো যুদ্ধ করা যায়, বিভিন্ন দেশকে পক্ষে রেখে, নিরপেক্ষ ভূমিকায় রেখে, কোনো ভৌগোলিক অবস্থান উপহার হিসেবে প্রদানের মাধ্যমে যুদ্ধে অংশগ্রহণ করা যায়। ঠিক এই সময় ডেনিশ সরকার দুটি শহর দখল করে ফেলল, যে শহরগুলো অন্য দেশের ছিল, এবং সেই জায়গাটা একটু আপনাদেরকে বোর্ডে নিয়ে যাই আমি। এবং সেটি হচ্ছে আমাদের এই যে ডেনিশ এক্সপ্লোরেশন। এই জায়গাতে 1863 সালে এই ডেনমার্ক দুটি শহর দখল করে নেয়। একটি হচ্ছে স্লেজভিগ, অপরটি হচ্ছে হলস্টেইন। স্লেজভিগ এবং হলস্টেইন এই দুটি জায়গা স্লেজভিগ এবং হলস্টেইন দখল করে ফেলে। এই জায়গাগুলো কার ছিল? এগুলো প্রুশিয়ার জায়গা ছিল। প্রুশিয়া মানে জার্মানি। প্রুশিয়া মানে জার্মানি বিবেচনা করে ক্লাস করেন, তাহলে আপনার জন্য বুঝতে খুব সুবিধা হবে। আচ্ছা, এই প্রুশিয়া আবার অস্ট্রিয়া ছিল এই জার্মানির আরেকটি অংশ। তাহলে অস্ট্রিয়া এবং প্রুশিয়া এগুলো জার্মানির অংশ। তাহলে জার্মানি সমান অস্ট্রিয়া প্রুশিয়া সমান জার্মানি। তাহলে এই প্রুশিয়ার দখলে থাকা স্লেজভিগ এবং হলস্টেইন এই জায়গাগুলো ডেনমার্ক দখল করে নিল। সঙ্গত কারণেই দখল করলে এখানে এবার অস্ট্রিয়াও অখুশি, প্রুশিয়াও অখুশি। স্লেজভিগ এবং হলস্টেইন দখল করলে অস্ট্রিয়াও অখুশি, প্রুশিয়াও অখুশি। দখল করার সাথে সাথেই 1864 সালে, তাহলে দখল করলো 1863 সালে, 1864 সালে ডেনমার্কের সাথে প্রুশিয়ার যুদ্ধ হলো। ডেনমার্কের সাথে প্রুশিয়ার যুদ্ধ 1864 সালে। এই যুদ্ধে প্রুশিয়া ডেনমার্কের কাছ থেকে দুটি শহরই উদ্ধার করে ফেলল, স্লেজভিগ এবং হলস্টেইন। 1863 সালে ডেনমার্কের ইন্টারভেনশন, 1864 সালে প্রুশিয়ার সঙ্গে যুদ্ধে প্রুশিয়া স্লেজভিগ এবং হলস্টেইন রিকভার করে নেয়। রিকভার করলে একটু আগে বলেছিলাম আপনাদের অস্ট্রিয়াও জার্মানির পার্ট। তখন অস্ট্রিয়া চিন্তা করলো প্রুশিয়া স্লেজভিগ এবং হলস্টেইন দখল করেছে, তাহলে ওখানে তো আমার একটি অঞ্চল পাওয়ার অধিকার আছে। তখনই এই অস্ট্রিয়া প্রুশিয়াকে প্রস্তাব দিল যে এর মধ্যে কোন জায়গাটা আমাকে দিবা। এখানে তারা প্রস্তাব দিল। অস্ট্রিয়া বলল প্রুশিয়া দুটি জায়গায় তোমার হতে পারে না, একটি তো আমাকে দিতে হবে। তখন প্রুশিয়া এবং অস্ট্রিয়া, হলস্টেইন এবং স্লেজভিগ এর
বন্টন করবার জন্য একটি সম্মেলনের আয়োজন করেছিল। এই সম্মেলনটির নাম গ্যাস্টেইন কনভেনশন। গ্যাস্টেইন কনভেনশন। তাহলে 1863-তে ডেনমার্কের দখল, 64-তে ডেনমার্ক প্রুশিয়া যুদ্ধ, এবং এর পরবর্তীতে আমরা দেখলাম গ্যাস্টেইন কনভেনশন। এই গ্যাস্টেইন কনভেনশনে বলা হলো প্রুশিয়া বলল তাহলে স্লেজভিগ এটা আমার থাক, হলস্টেইন তোমাকে দিই, অস্ট্রিয়াকে দিই। তাহলে অস্ট্রিয়া নিল হলস্টেইন, প্রুশিয়া নিল স্লেজভিগ। কিন্তু অস্ট্রিয়া বলল নো, প্রুশিয়া, হলস্টেইন এবং স্লেজভিগ দুটি শহরই আমাকে দিতে হবে। দ্বন্দ্বের সূত্রপাত হলো। তাহলে অস্ট্রিয়া গ্যাস্টেইন কনভেনশন এটি অমান্য করল, যা আমি এটি একটি নিব না, দুটি আমাকে দিতে হবে। তাহলে নিশ্চয় এখন অস্ট্রিয়া প্রুশিয়া যুদ্ধ শুরু হবে। এবং গ্যাস্টেইন কনভেনশনের ব্যর্থতার কারণেই 1866 সালে শুরু হলো অস্ট্রো প্রুশিয়ার যুদ্ধ, যেটিকে বলা হয় সডোয়ার যুদ্ধ। এই যুদ্ধের আরেক নাম সডোয়ার যুদ্ধ। 1866 সালে এই যুদ্ধটি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা কেমন লাগছে আমি জানি না, হয়তো মনে হচ্ছে কত কিছু একই সাথে শুনতেছি, আপনাদের নতুন নতুন জিনিস। তবে আমি এত ধারাবাহিকভাবে বলছি আপনাদের, যাতে বুঝতে সামান্যতম কোনো অসুবিধা না হয় এবং আপনি একটা ভালো কন্টিনিউয়েশন পান। আমি ছোট ছোট করে পার্সপেক্টিভগুলি বলছি, তার ব্যাকগ্রাউন্ড বলার চেষ্টা করছি, যাতে আপনারা একটু সহজে অনুধাবন করতে পারেন। এবং হয়তো একবার শুনে এটি একটু মনে রাখা কঠিন হবে, আপনারা একটু চেষ্টা করবেন একটু বারবার অ্যানাদার অন্তত 2-3 বার লাইভটি শোনার জন্য। আর এ পর্যায়ে আমি একটু আপনাদের রিকোয়েস্ট করি, আমরা আমাদের কিছু কারিগরি ত্রুটির কারণে সেশন শুরু করতে আমাদের বিলম্ব হয়েছে, তাই আপনারা যদি একটু শেয়ার করে দেন, ফেসবুক লাইভে যেহেতু ক্লাসে আছে, আমি একটু শেয়ার করে দিলে সকল আপনাদের আরও যারা ব্যাচমেট আছে, বন্ধু আছে, যারা 42 স্পেশাল বিসিএস অংশ নেবেন, তারা একটু উপকৃত হবেন। এ ধরনের আন্তর্জাতিক বিষয়ের একটি সহজবোধ্য জটিল সেশন তারা উপভোগ করতে পারবে। কাজেই আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দিন। আর তাহলে আমরা এ পর্যায়ে গ্যাস্টেইন কনভেনশন থেকে আরেকটি যুদ্ধের কথা শুনলাম, সডোয়ার যুদ্ধ, যেটিকে বলা হয় অস্ট্রো প্রুশিয়ার যুদ্ধ। এই যুদ্ধে প্রুশিয়া জয়লাভ করেছিল, এবং এই যুদ্ধে প্রুশিয়া জয়লাভ করার পেছনে যে কারণ ছিল, এই যে 1866 সালের যে অস্ট্রো প্রুশিয়া যুদ্ধ, এই যুদ্ধে প্রুশিয়ার জয়লাভের যে কারণ ছিল, এই যুদ্ধে প্রুশিয়া ফ্রান্সকে ব্যবহার করেছিল। ফ্রান্সকে প্রুশিয়া বলেছিল, ফ্রান্স তুমি যদি এই যুদ্ধে নিরপেক্ষ থাকো, আমি যদি জিততে পারি, তোমাকে লুক্সেমবার্গ দেওয়া হবে, লুক্সেমবার্গ শহরটি দেওয়া হবে। দেখুন, ফ্রান্স কিন্তু বারবার ব্যবহৃত হচ্ছে, এবং ফ্রান্সও ভৌগোলিক সুবিধা নেওয়ার একটি ভালো সুযোগ সবসময় সে পাচ্ছে। তখন প্রুশিয়া ফ্রান্সকে বলল, অস্ট্রিয়ার সাথে আমি যুদ্ধ করব, সডোয়ার যুদ্ধ, ফ্রান্স তুমি নিরপেক্ষ থাকবা, তোমাকে আমি জয়লাভ করলে লুক্সেমবার্গ যা আমার দখলে আছে তোমাকে দিয়ে দিব। ফ্রান্স রাজি হয়ে গেল, যুদ্ধ হলো। যুদ্ধে প্রুশিয়া জয়লাভ করলো, জয়লাভ করলে স্লেজভিগ এবং হলস্টেইন প্রুশিয়ার দখলে চলে আসলো। প্রুশিয়ার দখলে চলে আসলে তখন অস্ট্রিয়া মন খারাপ। প্রশ্ন হলো, ফ্রান্স এখন প্রুশিয়াকে বলল আমার লুক্সেমবার্গ দাও। তখন প্রুশিয়া কিন্তু ফ্রান্সের সঙ্গে বেইমানি করলো যে লুক্সেমবার্গ তোমাকে দেওয়া হবে না। যখনই প্রুশিয়া বলল লুক্সেমবার্গ তোমাকে দেওয়া হবে না, তখন ফ্রান্স উত্তেজিত হয়ে গেল। এবার ফ্রান্স উত্তেজিত হলে নিশ্চয়ই যুদ্ধ হবে। তখন এই প্রুশিয়া তার সঙ্গে ফ্রান্সের যুদ্ধ হলো। এটিকে বলা হয় ফ্রাঙ্কো প্রুশিয়া যুদ্ধ। ফ্রাঙ্কো প্রুশিয়া যুদ্ধ 1870 সালে। 1866 সালের অস্ট্রো প্রুশিয়া যুদ্ধ, ফ্রান্সকে প্রুশিয়া বলল লুক্সেমবার্গ দিবে, দিল না। এর প্রেক্ষিতে 1870 সালে আরেকটি যুদ্ধ হলো, সেই যুদ্ধের নাম ফ্রাঙ্কো প্রুশিয়া যুদ্ধ। যুদ্ধের আরেকটি নাম হলো সেডান যুদ্ধ, সেডান, SEDAN, সেডান যুদ্ধ। সেডান যুদ্ধটি 1870 সালের এই যুদ্ধটি আন্তর্জাতিক রাজনীতির যে ব্যবস্থা, ইন্টারন্যাশনাল সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ, খুবই গুরুত্বপূর্ণ।
কারণ এই যুদ্ধের কারণেই আমরা আরেকটু পরে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত দেখব, এই অস্ট্রো প্রুশিয়ার এবং ফ্রাঙ্কো প্রুশিয়ার যুদ্ধের প্রেক্ষাপটে। তাহলে এই যুদ্ধে আমরা দেখলাম ফ্রান্স এবং প্রুশিয়া তাদের মধ্যে যে যুদ্ধটি হলো, এই যুদ্ধে প্রুশিয়া, দ্যাট মিনস জার্মানি, প্রুশিয়া মানে জার্মানি বলেছে আপনাদের, জার্মানি ফ্রান্সের দুটি শহর দখল করে ফেলে। ফ্রান্সের কয়টি শহর? দুটি শহর, একটি হচ্ছে আলসেস, আমি আবারও বলছি, একটি আলসেস, অপরটি হচ্ছে লরেন। এই আলসেস এবং লরেন শহর দুটি দখল করে জার্মানি ফ্রান্সের কাছ থেকে। তাহলে খেয়াল করে দেখুন বন্ধুরা, আমার ক্লাসের শিরোনাম কি আর ক্লাসে কি আলোচনা হচ্ছে, কি দারুণ ম্যাচিং। গ্লোবাল হিস্ট্রি, ইনস্টিগেটেড ইন্টারন্যাশনাল সিস্টেম, এবং এই সিস্টেমে এসে আমরা এখন মাল্টিপোলার সিস্টেম আলোচনা করছি, এবং তার তিনটি ক্রাইটেরিয়া বলেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে, যার শেষটি ছিল জিওগ্রাফিক্যাল ইন্টারভেনশন। এবার দেখুন সেই ইন্টারভেনশনটা কিভাবে হলো। জার্মানি ফ্রান্সের দুটি শহর আলসেস এবং লরেন দখল করে ফেলল 1870 সালে। এ সময় জার্মানির যিনি চ্যান্সেলর, তার নামটি ছিল অটো ভান বিসমার্ক। অটো ভান বিসমার্ক, এই অটো ভান বিসমার্ক সম্পর্কে আমরা একটু দু লাইন শুনি, যদিও আজ শুক্রবার, আর অল্প সময়ের মধ্যেই সেশনটি শেষ করব। তারপরেও বন্ধুরা, আপনারা যারা শুরুতে বলেছিলাম যে একটু বেশি বেশি শেয়ার করুন, কমেন্টস করা থেকে বিরত থাকুন, কমেন্টস পরে করতে পারবেন, আপনি শুধু ভালো করে শুনুন। তদুপরি এই মুহূর্তে একটু জানতে চাচ্ছি আপনাদের কাছে, 12টা প্রায় বেজে যাচ্ছে, শুক্রবার জুম্মার নামাজ আছে, আর কতক্ষণ সেশনটি আমি একটু চালাতে পারবো, 10 মিনিট, 15 মিনিট, নাকি 20 মিনিট, নাকি 30 মিনিট, সেটি একটু ইনবক্সে সম্ভব হলে কমেন্টসে লিখুন, তাহলে আমি ওইটা দেখে আমার জন্য সুবিধা হবে যে আমি আর কখন এটা শেষ করব। আচ্ছা, তাহলে এ পর্যায়ে আমরা দেখলাম যে 1870 সালের এই ফ্রাঙ্কো প্রুশিয়া যুদ্ধে জার্মানি ফ্রান্সের আলসেস এবং লরেন দখল করলে জার্মানি ফ্রান্স দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে, এবং এই যুদ্ধের সময় জার্মান চ্যান্সেলর ছিল, আমরা শুনেছি, অটো ভান বিসমার্ক। এই বিসমার্ক, যার সম্পর্কে আমরা যখন ইউরোপের ইতিহাসে ক্লাস নিব, আমি যখন ইউনিফিকেশন অফ জার্মানি পড়াবো তখন বিস্তারিত বলবো, শুধু এটুকু বলি আপনাদের, 1862 সালে বিসমার্ক প্রধানমন্ত্রী হয়েছিলেন জার্মানিতে, এবং তার পলিসি ছিল ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। এটি তার পররাষ্ট্রনীতি, অর্থাৎ বিসমার্কের ফরেন পলিসি, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, রক্তপাত এবং কঠোর নীতি। এই নীতিতে উনি তার দেশে কাজ করেছেন, এবং 1870 সালে উনি চ্যান্সেলর হয়েছিলেন। পরবর্তীতে উনি পদত্যাগ করেছিলেন 1890 সালে, যেটি পরে জানবো আমরা পদত্যাগ কেন করেছিলেন। আচ্ছা, অটো ভান বিসমার্ক ক্ষমতা এসেই তিনি একটি স্টেটমেন্ট দিয়েছিলেন। অটো ভান বিসমার্ক প্রধানমন্ত্রী হয়েই একটি স্টেটমেন্ট দিয়েছিলেন, জার্মানি ইজ এ স্যাটিয়েটেড স্টেট। স্যাটিয়েটেড, SATIATED, স্যাটিয়েটেড। স্যাটিয়েটেড এর মিনিং হলো তৃপ্ত, তৃপ্ত জাতি। অর্থাৎ বিসমার্ক বিশ্ববাসীকে বোঝাতে চেয়েছিলেন যে জার্মানি একটি তৃপ্ত জাতি, তার কোনো চাহিদা নেই, তার কোনো আকাঙ্ক্ষা নেই। এটি বলে অন্য দেশকে সে আশ্বস্ত করতে চেয়েছিল যে জার্মানি ইন্টারভেনশন, এক্সপ্লয়টেশন পলিসিতে যাবে না। কিন্তু আবার অপরদিকে বিসমার্কের পলিসি হচ্ছে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। তাহলে জার্মানি যদি স্যাটিয়েটেড স্টেটই হবে, তাহলে সে কেন ব্লাড অ্যান্ড আয়রন পলিসির মতো ফরেন পলিসি মেকিং করবে? এখানে একটি ডুয়াল পলিসি আমরা দেখতে পাচ্ছি, ভাইস ভার্সা পলিসি। কাজেই আসলে এটি ছিল বিসমার্কের একটি কূটনৈতিক চাল, এবং এই যে ডিপ্লোম্যাটিক জাগলারি বলে এটিকে, আন্তর্জাতিক পরিভাষা ডিপ্লোম্যাটিক জাগলারি, কূটনৈতিক যে চাল, এই চালে তিনি জার্মানিকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এবং এই 1870 সালের আলসেস লরেন দখলের পর বিসমার্ক চেয়েছিলেন ফ্রান্স যেন, যেহেতু ফ্রান্সের সঙ্গে তার দ্বন্দ্ব হলো আলসেস লরেন দখলের মাধ্যমে, বিসমার্ক চেয়েছিলেন ফ্রান্স যেন আন্তর্জাতিক অঙ্গনে কোন দেশের সাথে অ্যালায়েন্স করে, বন্ধুত্ব করে, মৈত্রী করে জার্মানির বিরুদ্ধে কোনো ধরনের দল গঠন করতে না পারে।
অর্থাৎ তখন বিসমার্কের বা জার্মানির পররাষ্ট্রনীতির অন্যতম চালিকা শক্তি হচ্ছে ফ্রান্সকে একঘরে করে রাখা, অর্থাৎ ফ্রান্স আইসোলেশন, এটা হচ্ছে তখন জার্মানির অন্যতম চিন্তা। এজন্য তখন জার্মানি এই ফ্রান্সকে একঘরে করে রাখার জন্য আমরা দেখলাম যে 1870 সালের পরে এসে 1881 সালে অস্ট্রো হাঙ্গেরির সাথে জার্মানি একটি অ্যালায়েন্স করে, ডুয়াল অ্যালায়েন্স, ফ্রান্সকে ডিফেন্স করবার জন্য। পরবর্তীতে আমরা দেখেছি ইতালি আপনাদের মনে আছে ফ্রান্সের সঙ্গে ইতালি প্রতারণা করেছিল, ফ্রান্স ইতালির সঙ্গে প্রতারণা করেছিল প্রম-বিয়ার্স চুক্তির মাধ্যমে। এজন্য তখন ইতালিও এই অ্যালায়েন্সে যোগ দিয়েছিল যাতে সে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে। তখন এই প্রতিশোধ নেওয়ার জন্য তারা ইতালিও ডুয়াল অ্যালায়েন্সে যোগ দিয়ে তারা ট্রিপল অ্যালায়েন্স করেছিল, অর্থাৎ জার্মানি, ইতালি এবং অস্ট্রো হাঙ্গেরি। তখন অস্ট্রো হাঙ্গেরি একটি কনফেডারেশন, এটি পরে আরো আলোচনা করব আপনাদের জন্য। এই অস্ট্রো হাঙ্গেরি, জার্মানি এবং ইতালি তারা একত্রে একটি অ্যালায়েন্স করলো যেটিকে বলা হয় ট্রিপল অ্যালায়েন্স বা ট্রিপল মৈত্রী, 3 দেশের মৈত্রী। এটিকে আন্তর্জাতিক রাজনীতিতে এটিকে বলা হয় ট্রিপল অ্যালায়েন্স। এই ট্রিপল অ্যালায়েন্স হওয়ার পর ফ্রান্স চাপে পড়ে গেল, রাশিয়া ওদিকে সমস্যা আছে, ইংল্যান্ড সমস্যায় রয়েছে। এ পর্যায়ে জার্মানি চিন্তা করলো রাশিয়া আবার ফ্রান্সের সাথে কোনো মৈত্রী করে কিনা। এজন্য 1887 সালে জার্মানি রাশিয়ার সাথে আরেকটি অ্যানাদার চুক্তি করলেন, যেটিকে বলা হয় রিইনসিওরেন্স চুক্তি, পুনঃনিশ্চিত চুক্তি। অর্থাৎ জার্মানি রাশিয়ার সাথে পুনঃনিশ্চিত চুক্তি করলেন। এই রাশিয়া জার্মানি প্রাচ্য সমস্যার সময় রাশিয়ার পক্ষে ছিল, কাজে রুশ জার্মান একটি মিত্রতা পূর্বেও ছিল, এবং এ সময় এসে সেটি আবার জার্মানি একটু রিনিউ করলো যে আমরা রাশিয়া যেন কোনোভাবেই ফ্রান্সের সাথে অ্যালায়েন্সে চলে না যায়, তাই পুনঃনিশ্চিত চুক্তি। সমস্যাটি হয়ে গেল 1888 সালে জার্মান সম্রাট মারা গেলে 1888 সালে নতুন যে সম্রাট আসলেন, 1888 সালে জার্মানিতে নতুন যে সম্রাট আসলেন তিনি ছিলেন খুব উচ্চাভিলাষী। এই উচ্চাভিলাষী সম্রাট বলকান অঞ্চল দখল করতে চেয়েছিলেন। জার্মানির এই নতুন সম্রাট বলকান অঞ্চল দখল করতে চেয়েছিলেন। বলকান অঞ্চলটা মূলত ওই যে তুরস্কের যে সাম্রাজ্যটা বলেছি আপনাদের, তুর্কি, প্রাচ্য সমস্যা, সার্ব, বুলগেরিয়া, রোমানিয়া, এই যে অঞ্চলটা, এই বলকান উপদ্বীপের যে অঞ্চল, সেটা উনি নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। এটি বিসমার্কের পছন্দ হয়নি, বিসমার্কের বিপক্ষে ছিলেন। এজন্য জার্মান সম্রাটের সাথে বিসমার্কের একটি দ্বন্দ্ব দেখা দিলে 1890 সালে জার্মান চ্যান্সেলর অটো ভান বিসমার্ক পদত্যাগ করেছিলেন। বিসমার্ক 1890 সালে পদত্যাগ করলে কোন দেশ খুশি হয়েছিল একটু বলুন তো শিক্ষার্থীরা? নিশ্চয় মনে আছে, সেডান যুদ্ধে অটো ভান বিসমার্ক ফ্রান্সের আলসেস লরেন দখল করে ফ্রান্সকে একঘরে করে রেখেছিল। বিসমার্কের পদত্যাগের ফলে ফ্রান্স আবার পুনরুজ্জীবিত হয়েছিল যে বিসমার্ক নেই, তাহলে আমি এখন নতুন করে অন্যান্য দেশের সঙ্গে, বিশেষ করে ইংল্যান্ড, রাশিয়া, তাদের সঙ্গে অ্যালায়েন্স করে জার্মানির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার একটি সুযোগ তৈরি করতে চাই। তাহলে বিসমার্কের পদত্যাগের ফলে জার্মানি সুযোগ পেল। এক সেকেন্ড, আমি একটু পানি খেয়ে নিই।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখছিলাম যে জার্মানিতে যখন দ্বিতীয় উইলিয়াম কাইজার হলেন 1888 সালে, যেটি বলেছি আপনাদের, হওয়ার সাথে একটি দ্বন্দ্ব হলো। এই কাইজার এবং চ্যান্সেলর বিসমার্ক পদত্যাগ করলেন। ফ্রান্স নতুন করে সুযোগ খুঁজলেন এবং ফ্রান্স সুযোগ পেয়েও গেলেন। এবং ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া এদের সাথে একটি মৈত্রী গড়ে তুললেন 1907 সালে। এটিকে বলা হয় ত্রিপল আতাত। 1907 সালে ফ্রান্স, ইংল্যান্ড এবং রাশিয়া তারা একটি মৈত্রী সম্পর্ক গড়ে তুললেন, যেটিকে বলা হয় ত্রিপল আতাত। আর অপরদিকে আমরা দেখেছিলাম এর আগে আর তিনটি দেশ, জার্মানি, ইতালি, অস্ট্রো হাঙ্গেরি, তারা গঠন করেছিলেন কি ট্রিপল অ্যালায়েন্স। এই একদিকে হলো ট্রিপল অ্যালায়েন্স, অপরদিকে হলো ট্রিপল আতাত। দেখুন, বিশ্ব কিন্তু এবার দুভাগে ভাগ হয়ে গেল। এই দুভাগে ভাগ হলে সঙ্গত কারণে এখন নতুন যুদ্ধের দামামা বেজে উঠবে এবং এই নতুন যুদ্ধের প্রেক্ষাপটে তখন বিশ্বে অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে গেল। অস্ত্র প্রতিযোগিতা, অর্থাৎ ট্রিপল অ্যালায়েন্স তারাও অস্ত্র তৈরি করছে, ট্রিপল আতাত তারাও অস্ত্র তৈরি করছে। এবং জানেন আমাদের একটি সেশন আছে, সিলেবাসে টপিকস আছে, সিকিউরিটি অ্যান্ড ইন্টার স্টেট পাওয়ার রিলেশন। সেই ক্লাসে এই বিষয়গুলো আমরা আরো বিস্তারিত শুনব, যে এই আর্মস রেস, আর্মামেন্ট, এটি কখন কখন কিভাবে হয়েছে। তাহলে আমরা দেখলাম এখানে দুটি বলয় গড়ে উঠল। এই দুটি বলয় এর মাধ্যমে তাদের মধ্যে শত্রুতাপূর্ণ সম্পর্ক তৈরি হলো, যেটি 1912-13 সালে বলকান যুদ্ধের সূচনা করল। এই ট্রিপল অ্যালায়েন্স এবং ট্রিপল আতাত এর যে বিভক্তি, সেখান থেকে বিশ্ব ব্যবস্থায়, বহুমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় যে যুদ্ধ শুরু হলো সেটি বলকান যুদ্ধ 1912-13 সালে। বলকান যুদ্ধের প্রেক্ষাপটে 1914 সালের শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। তাহলে এখন যদি পরীক্ষায় প্রশ্ন হয় প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি, নিশ্চয় আপনারা এবার একটু পেছনে ফিরে যেতে পারবেন যে আসলে এই যুদ্ধের বীজ, অনেকেই বলেন প্রথম বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল ফরাসি বিপ্লবের মধ্যে। অনেকেই বলেন প্রথম বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল 1870 সালের সেডান যুদ্ধের মধ্যে। আবার অনেক তাত্ত্বিকেরা বলেছেন প্রথম বিশ্বযুদ্ধের বীজ ছিল বলকান যুদ্ধের মধ্যে। কেউ কেউ বলেছেন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে প্রাচ্য সমস্যার কারণে। অসুবিধা হচ্ছে কোনোটিই তো ভুল নয়, প্রতিটিই সঠিক, কেন সবই তো প্রথম বিশ্বযুদ্ধের কারণ। কাজেই একটু ভালো করে পড়লে এটি সুবিধা যে আপনি অনেক অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি আপনার মধ্যে গ্রো করবে। পরীক্ষায় প্রশ্ন মেকিং হলে, বিসিএস এর প্রশ্ন সাধারণত মেকিং হয়, এটি মনে রাখবেন। রেডিমেড কোশ্চেন খুব তেমন একটি পাওয়া যাবে না, মেকিং হবে। তো মেকিং প্রশ্ন অ্যান্সার করতে গেলে আপনাকে কনটেক্সট, এর যে পার্সপেক্টিভ, এটি যদি একটু খুব সুন্দর করে বোঝা থাকে তাহলে অ্যান্সার দেওয়া কোনো সমস্যা হবে না, সেটি প্রিলিমিনারি হোক বা ভাইবাই হোক। আচ্ছা, তাহলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো এবং এই প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালের 28 জুলাই শুরু হলে ট্রিপল অ্যালায়েন্স এবং ট্রিপল আতাত এদের মধ্যেই যে যুদ্ধ শুরু হলো, এই যুদ্ধ শুরু হওয়ার পরে আমরা বিশ্ব ব্যবস্থায় পশ্চিমা একটি দেশের ইনভলভমেন্ট দেখতে পেলাম। পশ্চিমা একটি দেশের ইনভলভমেন্ট দেখতে পেলাম আমেরিকা মহাদেশ থেকে, এবং দেশটির নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই যুদ্ধ চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন, আর অল্প কিছু সময় আপনাদের নিব বন্ধুরা, মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন তিনি 1918 সালের 8 জানুয়ারি এই বিশ্বযুদ্ধ এড়ানোর জন্য, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি একটি আদর্শ বিশ্বের সামনে প্লেস করেছিলেন, যে আদর্শের নাম ছিল সেলফ ডিটারমিনেশন পলিসি। আবারও বলছি, উইলসনের ওই আদর্শটির নাম ছিল সেলফ ডিটারমিনেশন পলিসি।
এটাকে বাংলায় বলে আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি। এবং এই নীতিতে 14টি দফা ছিল। এই নীতিতে 14টি দফা ছিল, এজন্য অনেকে এটিকে 14 দফা নামে ডাকেন। আসলে এটির নাম 14 দফা নয়, এখানে 14টি দফা ছিল তাই 14 দফা নামে ডাকা হয়। এই প্রিন্সিপালসের, এই নীতির প্রকৃত নাম হচ্ছে সেলফ ডিটারমিনেশন পলিসি বা আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি। এই পলিসিটা আমেরিকা কেন দিয়েছিলেন? অনেকেই বলেন উড্রো উইলসন বিশ্বের অন্যতম একজন আইডিয়ালিস্ট, বিশ্ব শান্তির অন্যতম একজন রক্ষক। ইভেন আন্তর্জাতিক রাজনীতিতে এই 1918 সালের এই ডিক্লারেশন, 14 পয়েন্টসের ডিক্লারেশনের পর এই সময়কে একটি নামকরণই করা হয়েছে উইলসোনিয়ান ইন্টারন্যাশনালাইজেশন এই নামে, অর্থাৎ উইলসোনীয় আন্তর্জাতিকীকরণ বা উইলসোনীয় বিশ্ব ব্যবস্থা। আমরা পড়ছিও তাই, মাল্টিপোলার ওয়ার্ল্ড, ইন্টারন্যাশনাল সিস্টেম। তাহলে উড্রো উইলসনের এই 14 দফা ঘোষণার পর বিশ্ব তার নাম হয়ে গেল তখন ওই সময় থেকে উইলসোনিয়ান সিস্টেম। আর প্রশ্ন হলো, আমেরিকাকে কি কেউ বলেছিল যে ইউরোপিয়ান এই যে ডিসপিউট, এই যে কনফ্লিক্ট, এই যে জিওগ্রাফিক্যাল ইন্টারভেনশন, এগুলো মিটিগেশনের জন্য আমেরিকা আপনি কোনো পলিসি, থিওরি, প্রসিডিওর, গাইডলাইন্স এগুলো আমাদেরকে দিন? নিশ্চয়ই বলেনি। আমেরিকা স্ব-উদ্যোগী হয়ে প্রেসিডেন্ট উইলসন এই পলিসি নিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে, অথচ 1823 সাল থেকে আমেরিকা কিন্তু মনরো নীতি মেনে চলছিল এবং উইলসন এসে মনরো নীতি থেকে আমেরিকাকে বের করে নিয়ে আসেন। এবং এই যে আমেরিকার একটা আকাঙ্ক্ষা ছিল যে 14 দফা বা আত্মনিয়ন্ত্রণ অধিকার এটি প্রণয়নের মাধ্যমে বিশ্ব ব্যবস্থার একটি নিয়ন্ত্রণের সিটে, ড্রাইভিং সিটে আমেরিকা বসতে পারে কিনা। যদি আমেরিকার 14 পয়েন্টস অনুযায়ী বিশ্ব ব্যবস্থার দ্বন্দ্বগুলো সমাধান হয়ে যায় তাহলে নিশ্চয়ই আমেরিকা বিশ্বের মুরব্বী হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তখন এই 14 দফার 8 নম্বর দফায়, 14 দফার একটু সংক্ষেপে বলছি, 14 দফার 8 নম্বর দফায় বলা ছিল ফ্রান্সের আলসেস লরেন ফ্রান্সকে ফিরিয়ে দিতে হবে। 8 নম্বর দফায়। তাহলে আলসেস লরেন যে ফিরিয়ে দিতে হবে, আলসেস লরেন কার দখলে ছিল? জার্মানির দখলে। তাহলে নিঃসন্দেহে 8 নম্বর দফাটি জার্মানির পছন্দ হয়নি, যদিও ফ্রান্সের পছন্দ হয়েছে। তদুপরি এবার আমরা দেখলাম 14 নম্বর দফায়, 14 দফার 14 নম্বর দফায় আন্তর্জাতিক সমস্যা মীমাংসার জন্য একটি বৈশ্বিক সংগঠন গঠন করা যেতে পারে এটিরও উল্লেখ ছিল। কোনো সংগঠনের নাম ছিল না, সেখানে একটি সংগঠন করা যেতে পারে সেটি বলা ছিল 14 নম্বর দফায়। এবং এই দফাটি অনুযায়ী, এই 14 নম্বর দফা অনুযায়ী পরবর্তীতে আমরা দেখেছি 1920 সালের 10 জানুয়ারি লিগ অফ নেশনস নামক আন্তর্জাতিক সংগঠন এর যাত্রা শুরু হয়েছিল। তাহলে এই উড্রো উইলসনের 14 পয়েন্টস এর 14 নম্বর দফা সেলফ ডিটারমিনেশন পলিসি এর একটি ফলাফল হলো লিগ অফ নেশনস। তাহলে লিগ অফ নেশনস এটি বিশ্ব শান্তির জন্য কাজ করবে, কিন্তু আমরা দেখলাম আমেরিকা নিজেই লিগ অফ নেশনসের সদস্য ছিল না। হ্যাঁ, এখানে আমেরিকা অনেক কিছু বলে, সেটি পার্লামেন্টে র্যাটিফাই হয়নি, এগুলো আমরা দেখি অনেক জায়গায়, কিন্তু এর পেছনে তো গল্প আছে। আমেরিকার পার্লামেন্টে, সিনেটে যে এটি অনুমোদন হয়নি যে আমেরিকা লিগ অফ নেশনসের সদস্য হবে কিনা, সেটি একটি প্রশ্ন বটে। কিন্তু আমেরিকা এই লিগ অফ নেশনসের সদস্য হলে তো ইন্টারভেনশন নিষিদ্ধ, আপনি কোনো ভৌগোলিক দখলদারিত্ব, দ্বন্দ্ব এতে লিপ্ত হতে পারবেন না, শান্তিই হবে আপনার একমাত্র ব্রত। এবং আমেরিকা সেখান থেকে বিরত থাকলো। হয়তো পার্লামেন্টে একটি ইস্যু হতে পারে, এটি একটি কজ হতে পারে, একটি অজুহাত হতে পারে, সেটি নিয়ে পরে আলোচনা করব। আমরা যখন আমেরিকার ইতিহাস পড়ব তখন এই বিষয়টা বিস্তারিত বলবো আপনাদের। আচ্ছা, এখন আমরা দেখলাম যে লিগ অফ নেশনস 1920 সালের 10 জানুয়ারি যাত্রা শুরু করলো। জার্মানি 1926 সালে সদস্য হলো, লিগ অফ নেশনসের সদস্য হলো জার্মানি 1926 সালে। সমস্যাটা হলো যে প্রথম বিশ্বযুদ্ধের পর এই যুদ্ধে এই উইলসনের 14 দফার আলোকে 1918 সালের 11 নভেম্বর
মিত্র শক্তির সঙ্গে জার্মানির যুদ্ধ বিরতি চুক্তি সই হয়। মিত্র শক্তির সঙ্গে জার্মানির যুদ্ধ বিরতি চুক্তি সই হয়। এখানে ট্রিপল আতাত যারা করেছিল এরা হচ্ছে মিত্র শক্তি, অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। আর অক্ষ শক্তি ছিল জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি, ইতালি। অক্ষ মিত্রেরও ডেফিনেশন রয়েছে ভিন্ন ভিন্ন, সেটিও আমরা জানবো পরে। আচ্ছা, এখন এই যে যুদ্ধ শেষ হলো, যুদ্ধ শেষ হওয়ার পর কিন্তু মিত্র শক্তি একটি আন্তর্জাতিক ব্যবস্থার যুগান্তকারী একটি সম্মেলনের আয়োজন করেছিল, যেটি 1919 সালে প্যারিস পিস কনফারেন্স। এই প্যারিস পিস কনফারেন্সে প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালে প্যারিস পিস কনফারেন্স, এই কনফারেন্সে মিত্র শক্তি বিশেষ করে ইংল্যান্ড এবং ফ্রান্স এর নেতৃত্বে জার্মানি এবং তার মিত্রদের প্রথম বিশ্বযুদ্ধের কৃতকর্মের জন্য দায়ী করে জরিমানা আরোপের বিধান করে প্রতিটি দেশের সাথে ভিন্ন ভিন্ন চুক্তি সই করা হয়েছিল। প্রতিটি দেশের সাথে ভিন্ন ভিন্ন চুক্তি সই করা হয়েছিল, এবং যার মধ্যে অন্যতম হচ্ছে জার্মানির সঙ্গে করা ভার্সাই চুক্তি। এবং এই ভার্সাই চুক্তি জার্মানির সাথে মিত্র শক্তি প্যারিস পিস কনফারেন্সের পর এটি করলেন। অস্ট্রিয়ার সঙ্গে করলেন সেন্ট জার্মেইন চুক্তি। কার সঙ্গে কোন চুক্তি, খালি এটা একটু মনে রাখেন। জার্মানির সঙ্গে ভার্সাই চুক্তি, অস্ট্রিয়ার সঙ্গে সেন্ট জার্মেইন চুক্তি, হাঙ্গেরির সঙ্গে ত্রিয়ানন চুক্তি, হাঙ্গেরির সাথে ত্রিয়ানন চুক্তি, বুলগেরিয়ার সাথে নেউলি চুক্তি এবং তুরস্কের সাথে সেভারে চুক্তি। সেভারে পরবর্তীতে অবশ্য তুরস্কতে কামাল পাশা তিনি এসে এই সেভারে চুক্তিকে ভায়োলেট করে লুজন নামে আরেকটি চুক্তি করে তুরস্ককে আধুনিক তুরস্ক তৈরি করেছিলেন। হটেবার তাহলে আমাদের জানা দরকার যে ভার্সাই চুক্তি কার সাথে হলো, সেন্ট জার্মেইন চুক্তি কার সাথে হলো, নিউলি চুক্তি কার সাথে হলো, ত্রিয়ানন চুক্তি কার সাথে হলো, সেভারে চুক্তি কার সাথে হলো। এই চুক্তিগুলির এই যে 5টি চুক্তির নাম বলেছি, ভার্সাই, সেন্ট জার্মেইন, নিউলি, ত্রিয়ানন, সেভারে, এই 5টি চুক্তিই হচ্ছে মিত্র শক্তির প্রতি একটি অবমাননা প্রতিশোধমূলক চুক্তি, যে কারণে জার্মানি খুব বিমর্ষ, হতভম্ব এবং অত্যন্ত আহত হয়েছিল ভার্সাই চুক্তির কারণে। অস্ট্রিয়াও তাই। কাজেই ভার্সাই চুক্তি হলো বটে, জার্মানিও 1926 সালে লিগ অফ নেশনসের সদস্য হলো বটে। 1933 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর হয়ে এই ভার্সাই চুক্তি অস্বীকার করলেন যে ভার্সাই চুক্তি আমি মানি না, এবং তিনি বললেন ভার্সাই চুক্তির মধ্য দিয়ে মিত্র শক্তি জার্মানির সাথে প্রতারণা করেছে, জার্মানির আত্মনিয়ন্ত্রণ অধিকার লঙ্ঘিত হয়েছে। কাজেই এ সময় এই হিটলারের ফরেন পলিসিতে এসেই জার্মানি ভার্সাই চুক্তি লঙ্ঘন করা শুরু করলো, এবং এর মধ্য দিয়ে বিশ্ব আবার নতুন যুদ্ধের দিকে ধাবিত হলো। ইভেন এই সময় হিটলার ইতালির মুসোলিনি জার্মানির হিটলার তারা একতাবদ্ধ হলেন, এবং একতাবদ্ধ হয়ে 1922 সালে মুসোলিনি ইতালির প্রধানমন্ত্রী হয়েছিলেন, 33 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন, এবং 39 বিসিএসে স্পেশাল বিসিএসে এটি পরীক্ষা এসেছিল হিটলার কখন জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন। কাজেই এই হিটলার মুসোলিনি এদের যে একটি প্যাক্ট অক্ষ গড়ে উঠল, সাথে জাপান যোগ দিলে রোম, বার্লিন, টোকিও অ্যাক্সিস গঠন হলো। এটা যখন যুদ্ধের ক্লাস নেব আমি, তখন এগুলো আরো বিস্তারিত বলবো। আজকে তো ক্লাস নিচ্ছি বহুমেরু বিশ্ব, কেমন বহুমেরু বিশ্ব, এই জন্য জাস্ট টাচ করে যাচ্ছি। রোম, বার্লিন, টোকিও অ্যাক্সিস হলে আবার অক্ষ শক্তি গঠন হলো, এবং এই মিত্র শক্তির সাথে 1939 সালের 1 সেপ্টেম্বর আবার আরেকটি বিশ্বযুদ্ধ শুরু হলো, যার নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধর হিটলারের যে ফরেন পলিসি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য লিগ অফ নেশনসের ব্যর্থতা, হিটলারের ফরেন পলিসি, মুসোলিনির ফরেন পলিসি এবং ইংল্যান্ড এবং ফ্রান্সের তোষণ নীতি, বিশেষ করে ইংল্যান্ডের তোষণ নীতি এটি ভূমিকা রেখেছিল। তোষণ নীতি কি?
অর্থাৎ ইংল্যান্ড কোন কোন ক্ষেত্রে জার্মানির পক্ষ, হিটলারের হয়ে কাজ করতেন। হিটলার যা করতে চাইতেন সেটিকে মেনে নিতেন, এটিকে বলা হয় তোষণ নীতি। এটি ইংল্যান্ড করেছিল এবং কেন করেছিল? রাশিয়াকে ডিফেন্ড করবার জন্য, যে রাশিয়ার যে সমাজতন্ত্র সেটি আবার কোনোভাবে জেকে বসে কিনা বিশ্বে, এই জন্য তারা হিটলারকে প্যাট্রন করতেন। এর মধ্য দিয়ে হিটলার তার যাবতীয় আকাঙ্ক্ষা চরিতার্থ করলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যুদ্ধে অক্ষশক্তি পরাজিত হয়েছিল, অর্থাৎ জার্মানি, ইতালি, জাপান এরা পরাজিত হয়। এখানে আপনাদের মনে হবে জাপান কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তিতে ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এসে সে অক্ষশক্তিতে শিফট করেছে। নিশ্চয়ই কারণ আছে, সেটা আমরা জাপান ক্লাসে আলোচনা করব। হ্যাঁ, একটু ভার্চুয়াল সেশন যেহেতু টাচ করে যাচ্ছি সব। এই যুদ্ধ 45 সালে শেষ হলো, মিত্র শক্তি জয়লাভ করলো, অক্ষশক্তি হেরে গেল। 1945 সালেই, আর 2 মিনিটের মধ্যে সেশন ক্লোজ করে দিব আমরা হয়তো, 45 সালেই হিটলার মারা গেলেন, মুসোলিনিও মারা গেলেন। এবং আমরা 45 সালের 6 এবং 9 আগস্ট আমেরিকা কর্তৃক জাপানের উপরে আণবিক আক্রমণ এর ইতিহাস জানি। তাহলে হিটলার, মুসোলিনি মারা গেল, জাপানকে আণবিক আক্রমণ করে ধ্বংস করে দেওয়া হলো, অক্ষশক্তি নিশ্চিহ্ন হয়ে গেল। মিত্র শক্তিতে ইংল্যান্ড এবং ফ্রান্স দ্বিতীয় বিশ্বযুদ্ধে অর্থনৈতিক এবং প্রশাসনিক, সামরিক ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হলো। আমেরিকা বিশ্বের একক শক্তি হিসেবে নিজেকে ঘোষণা করলো যে আমেরিকা এখন বিশ্ব নিয়ন্ত্রণ করবে। সাথে সাথে সোভিয়েত ইউনিয়ন, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, সে আমেরিকার এই ঘোষণা এটাকে ডিফেন্স করলো, নো, বিশ্ব নিয়ন্ত্রণ করবে এখন সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন যেহেতু বিশ্ব নিয়ন্ত্রণ করবে, আমেরিকাও বলছে আমিও করব। কারণ আমেরিকার ইডিওলজি হচ্ছে ক্যাপিটালিজম, সোভিয়েত ইউনিয়নেরটি হচ্ছে সোশ্যালিজম বা কমিউনিজম। এই পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের দ্বন্দ্ব শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এর মধ্য দিয়ে বহুমেরু বিশ্ব এর পতন হলো এবং দ্বিমেরু বিশ্বের যাত্রা শুরু হলো। আন্তর্জাতিক ব্যবস্থায় আজকের এই সেশনে গ্লোবাল হিস্ট্রি ইনস্টিগেটেড ইন্টারন্যাশনাল সিস্টেম, এই ক্লাসে আমরা এই যে পোলারাইজেশন অফ পলিটিক্স বা বহুমেরু বিশ্ব, সে 5ম শতক থেকে 1945-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত এসে আমরা সেশনের শেষ প্রান্তে চলে এসেছি। এবং আমরা শুরুতে শুনেছিলাম বহুমেরু কেন্দ্রিক বিশ্বের সময়কাল হচ্ছে 1945 এর পূর্ব পর্যন্ত। তাহলে এই 45-এ এসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে অক্ষশক্তি পরাজিত হলে বহুমেরু বিশ্ব থিওরিটিক্যালি শেষ হয়ে যায়। আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের নতুন বিশ্ব বলয় গড়ে ওঠে এবং যাকে বলা হয় দ্বিমেরু বিশ্ব। আমরা পরবর্তী সেশনে এই ইন্টারন্যাশনাল সিস্টেমের দ্বিমেরু বিশ্ব, যেটি 1945 সালে শুরু হয়ে 91 সাল পর্যন্ত চলেছিল, সেটি নিয়ে কথা বলবো নেক্সট সেশনে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের আরও একবার ধন্যবাদ জানাচ্ছি এবং এ পর্যায়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমি 2-একটা বলি, অথবা পরে আমি ইনবক্সে অ্যান্সারগুলো আপনাদেরকে দিয়ে দিব। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন ওই সময় রাশিয়া ইংল্যান্ডের আচরণে তুরস্কের মনোভাব কি ছিল। আচ্ছা, তুরস্ক চেয়েছিল তার যে রিজিয়ন অর্থাৎ স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, নিজের অঞ্চলে আধিপত্য ধরে রাখা, এবং সেটা যেভাবেই হোক একটি দেশ তার স্বার্থ চরিতার্থ করবার জন্য অন্য অনেক দেশের সাথে অ্যালায়েন্স করে থাকে। এবং রাশিয়া ইংল্যান্ড এবং ফ্রান্সের সাথে তুরস্কের অ্যালায়েন্সও এ ধরনের একটি অ্যালায়েন্স। ক্রিমিয়া যুদ্ধে সাম্প্রতিক ভ্যাকসিন নিয়ে বিশ্ব মার্কেট দখলের পদ্ধতির কি মিল আছে? এগুলো নিয়ে চায়না, ইউএসএ, রাশিয়া, জাপান, ভারত, জার্মানি ইত্যাদি দেশগুলো কি সাম্প্রতিক যুদ্ধ তৈরি করছে? না বন্ধুরা, ক্রিমিয়া যুদ্ধের প্রেক্ষাপটের সাথে ভ্যাকসিনের কোনো মিল নেই। তবে আন্তর্জাতিক রাজনীতির ইস্যুর একটি মিল থাকে, ইস্যুস। অর্থাৎ যেমন এখন লাইক বাংলাদেশ যদি চীনের কাছ থেকে ভ্যাকসিন নেয়, তাহলে আমার প্রতিবেশী দেশ ভারত যদি ভ্যাকসিন উৎপাদন করতে পারে, আর সেই ভ্যাকসিন তার প্রতিবেশী দেশ বাংলাদেশ যদি চীনের কাছ থেকে ক্রয় করে, এটি ভারতের জন্য একটি সমস্যা। সেটা পলিটিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি একটি চাপে থাকবে। তার প্রতিবেশী দেশ অন্য দূর দেশের কাছ থেকে ভ্যাকসিন কিনবে, এটি ভারত কখনো আশা করে না। আবার চায়না চায়
যেহেতু ভারতের সঙ্গে দ্বন্দ্ব আছে, চীন ভারত, তাই সে ভ্যাকসিন আবিষ্কার করে ভারতের প্রতিবেশী দেশের কাছে যদি চীন তার ভ্যাকসিনটি একটু সুলভ মূল্যে বিক্রি করতে পারে, তাহলে ভারত চাপে পড়ে যাবে। এটিই তো আন্তর্জাতিক রাজনীতি। কাজেই ভ্যাকসিনের মধ্যেও যে পলিটিক্স নেই, ডিপ্লোমেসি নেই, এটি বলবার কোনো সুযোগ নেই। ওকে, তাহলে বন্ধুরা আপনারা যারা এখন আরো অনেক প্রশ্ন করেছেন, অনেকে প্রশ্ন করেছেন, স্যার এই বিষয়গুলো এত সিরিয়ালি সিকোয়েন্সিয়ালি আপনি বললেন, এটি কোনো বই আছে কিনা? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে একটি দুটি বইয়ে এই সিকোয়েন্সিয়ালি পাবেন না। আপনাকে এই বিষয়ের উপরে অন্তত 15-20টি বই কালেক্ট করে আন্তর্জাতিক রাজনীতির একটু পড়তে পারলে আপনি সিকোয়েন্সটা নিজে তৈরি করে নিতে পারবেন। একটি বই এভাবে সিকোয়েন্স দেওয়া নেই, কাজে অনেক বই থেকে সিকোয়েন্সটি তৈরি করা হয়েছে। অনেকে প্রশ্ন করেছেন, স্যার আপনি কি আমাদের সবগুলো ক্লাস নেবেন? আশা করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা এখন ভার্চুয়াল সেশনে আছি অনলাইনে, আমি চেষ্টা করব আপনাদের মেডিকেল সায়েন্সের জেনারেল পার্টের আন্তর্জাতিকের যে কটি সেশন আমরা দিয়েছি সবগুলি কন্ডাক্ট করবার জন্য চেষ্টা করব। অনেকে প্রশ্ন করেছেন, স্যার অফলাইনে ক্লাস শুরু হলে আপনাকে পাওয়া যাবে কিনা? অফলাইনে ক্লাস শুরু হলে অবশ্যই পাওয়া যাবে, কাজেই কোনো অসুবিধা নেই। অনেকে প্রশ্ন করেছেন, ওরাকল বিসিএস এর সবগুলো ক্লাস বা অন্যান্য ক্লাসও এ ধরনেরই হবে কিনা? ওরাকল, প্রিয় বন্ধুরা আপনাদের জ্ঞাতার্থে বলি, ওরাকল বিসিএস এর সব বিষয়ের শিক্ষকরাই হচ্ছে আমরা একটু এক্সপার্ট পার্সোনালদেরকে ক্লাস কন্ডাক্ট করতে দিয়ে থাকি, যেহেতু বিসিএস এর সেশন। কাজেই আমি জানি না অন্য কোনো কোচিং থেকে আপনি এ ধরনের কোনো ভ্রান্ত বিষয় বা সমস্যায় পড়েছেন কিনা, তবে ওরাকল বিসিএস এ ধরনের কোনো সুযোগ নেই। কাজে আপনারা সবসময় একটু এক্সপার্ট প্যানেলের ক্লাস করার সুযোগ পাবেন। কাজেই এই বলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে, আপনাদের আগামী বিসিএস এর সফলতা কামনা করে এবং আজকের সেশন শুরু করতে একটু দেরি হয় আবারও দুঃখ প্রকাশ করে আমি আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।